বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেমিনারে। উপস্থিত শিক্ষার্থীরা যারা আছো তাদের তো বটেই, এবং আমার জানা মতে যেসব অভিভাবকরা জয়েন করেছেন আমাদের সাথে, সম্মানিত অভিভাবকদেরও আমরা স্বাগত জানাচ্ছি। আজকে আমরা 2021 সালের মেডিকেল ভর্তিচ্ছুদের জন্য মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ এবং তার সাথে গুচ্ছ প্রস্তুতি ফ্রি এই কোর্সের আন্ডারে সম্পূর্ণ নতুন ব্যাচের ওরিয়েন্টেশন সেমিনারটা এখন নিব। এবং এর পাশাপাশি আরও একটা জিনিস একটু জানিয়ে দিই শিক্ষার্থীরা যারা জয়েন করেছো তাদের জন্য, যে আমরা একটু পরেই আমাদের স্পেশাল কিছু গেস্টকে কিন্তু আমাদের সাথে নিয়ে আসব। তোমরা হয়তো ইতিমধ্যে অনেকে জেনেও গিয়েছো যে আমাদের সাথে আজকে স্পেশাল গেস্ট হিসেবে থাকবে 2020 মেডিকেলের ভর্তি পরীক্ষায় প্রথম মিশরি মুনমুন, দ্বিতীয় তানভিন এবং তৃতীয় রিয়াদ। অর্থাৎ তোমাদের অগ্রজরা আজকে তোমাদের সাথে কথা বলবেন এবং তোমাদেরকে বিভিন্ন প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন, এবং তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা তোমাদের জন্য যেই জিনিসগুলো করা ভালো বলে মনে করবেন তোমাদের জন্য, সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সামনে আসবেন। আর আমার সাথে আরো আছেন তোমাদের প্রিয় সানি ভাইয়া। আমরা একটু পরে সানি ভাইয়ার কাছেও চলে যাচ্ছি। তবে প্রথমে আলোচনাটা শুরু করার জন্য তোমাদের সাথে আমরা ছোট্ট একটা পোল শেয়ার করে দিচ্ছি, যে মাননীয় শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণা অনুযায়ী তোমাদের কি করণীয় বলে মনে করো, যে অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়া, নাকি ভর্তি প্রস্তুতির পাশাপাশি অ্যাসাইনমেন্ট এবং ভর্তি পরীক্ষার এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতি নেওয়া? তোমরা এটা উত্তর দিতে দিতে যারা আমাদের সাথে এখন জুমে কানেক্টেড তারা তো ডিরেক্টলি উত্তর দিতে পারবে, আর যারা ফেসবুক এবং ইউটিউবে লাইভ দেখছো আমাদের, তোমরা আরেকটা কাজ করতে পারো। এখন যেহেতু আমরা অনলাইনেই সেমিনারগুলো নিয়ে থাকি, বিগত 1 বছর ধরে আমরা তাই করছি, সারা দেশ থেকে তোমরা কিন্তু আমাদের সাথে জয়েন করে থাকো এবং তোমাদের মতামতগুলো জানিয়ে থাকো। তোমরা যে কাজটা করতে পারো এখন, তোমরা কে কোত্থেকে জয়েন করছো সেটা আমাদেরকে একটু কমেন্টে জানিয়ে দিতে পারো। আর এর পাশাপাশি আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, এবং তোমাদের যারা ইমিডিয়েট অগ্রজ তারা তো হচ্ছে গত বছরই পরীক্ষাটা দিয়েছে বা খুব রিসেন্টলি হচ্ছে পরীক্ষাটা দিয়েছে, এবং এই পরীক্ষার মাধ্যমে তারা কৃতকার্য হওয়ার পিছনে যে জিনিসগুলো কাজে লাগিয়েছে সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোই যেহেতু তোমাদের সাথে শেয়ার করবে, তাই তোমরাও লাইভ দেখার পাশাপাশি ভিডিওটা শেয়ার করতে পারো, যাতে তোমার বন্ধু বান্ধবরা এবং তোমার মতো যারা মেডিকেল ভর্তিচ্ছু আছে তারা যাতে উপকৃত হয়। কাজেই তোমরা হচ্ছে কমেন্টে তোমরা কোত্থেকে ক্লাসটা করছো বা কোত্থেকে আজকের সেমিনারটা দেখছো কিংবা ভিডিওটা দেখছো সেটা তো জানাবেই, পাশাপাশি শেয়ারও করে দিও। আর অলরেডি আমাদের সাথে যারা জুমে কানেক্টেড আছো, আমি তোমাদের অলরেডি মতামতটা পেয়ে গিয়েছি যে ভর্তি প্রস্তুতির পাশাপাশি অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার প্রস্তুতিটাও আসলে নেওয়া উচিত। সেটাই আসলে বুদ্ধিমানের কাজ হবে। এর কারণ হচ্ছে বোর্ড পরীক্ষার ব্যাপারটা ঠিক আমরা তো এখনো নিশ্চিত না যে এক্স্যাক্টলি কখন কবে কিভাবে পরীক্ষা হবে। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী যেটা বলেছেন যে একটা টেন্টেটিভ ডেট, যে এই ডেটে বা এই টাইমে তোমাদের পরীক্ষা হতে পারে। তার পাশাপাশি হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট এবং তৎসংক্রান্ত আরো যে নির্দেশনাগুলো সেগুলো তোমরা অলরেডি পেয়ে গিয়েছো, এবং শুরুর কিছু অ্যাসাইনমেন্টও তোমরা অলরেডি করে ফেলেছো। সো সেই আলোকে আমরা বলতে পারি যে আসলেই ভর্তি প্রস্তুতির পাশাপাশি অ্যাসাইনমেন্ট এবং বোর্ড পরীক্ষার প্রিপারেশনটা এখন থেকেই আসলে নেওয়া শুরু করাটা উচিত। আর মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের শিক্ষার্থী যারা, তাদের জন্য ভর্তি প্রস্তুতির পাশাপাশি বোর্ড প্রস্তুতির জন্য উন্মেষের যে আয়োজন সেটা হচ্ছে এইচএসসি অ্যাসাইনমেন্ট প্লাস বোর্ড প্রিপারেশন। এটা যারা হচ্ছে মেডিকেল এবং ভার্সিটি ম্যাথ এই কোর্সগুলোতে অলরেডি এনরোলড আছো, তাদের জন্য এটা কিন্তু একেবারে ফ্রি কোর্স, কমপ্লিমেন্টারি কোর্স। সো এইটুকু আমরা তোমাদেরকে আগে থেকে বলে দিচ্ছি যে এইচএসসি অ্যাসাইনমেন্ট এবং বোর্ড প্রিপারেশনের কোর্সটাতে কি থাকছে। অ্যাসাইনমেন্ট ভিত্তিক ইনস্ট্রাকশন ক্লাস, আর অ্যাসাইনমেন্টের টপিকের উপরে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম। মেডিকেল প্রোগ্রামের ভর্তিকৃত যারা তাদের জন্য কিন্তু কোর্সটা ফ্রি, এটা আগেই বলেছি। তবে এই দুইটা পয়েন্ট একটু আমি ব্যাখ্যা করি, যে অ্যাসাইনমেন্ট ভিত্তিক ইনস্ট্রাকশন ক্লাস জিনিসটা কি। এই ক্লাসটা কিন্তু এমন না যে তোমাকে আমি শুধু একটা পিডিএফ এর মধ্যে তোমার অ্যাসাইনমেন্টটা করে দিচ্ছি, বিকজ সেটা আসলে উচিত হবে না। তোমার অ্যাসাইনমেন্ট তোমাকেই আসলে করতে হবে। আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাসাইনমেন্টটাকে তোমার বুঝতে হেল্প করব, যে কোন টপিক থেকে প্রশ্নটা হয়েছে, এই টপিক থেকে আরো কি কি প্রশ্ন হতে পারে, কিংবা এই উত্তরটা দেওয়ার জন্য কোন কোন বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে, অথবা কি লিখলে তুমি কত নাম্বার পাবে, কি না লিখলে বা উল্লেখ না করলে
তুমি নাম্বার পাবে না, এই বিষয়গুলো আমরা তো বুঝতে হেল্প করবই। তার পাশাপাশি ক্লাসের মধ্যেই তুমি অ্যাসাইনমেন্টটা সলভ করবে। আমাদের দেয়া ইনস্ট্রাকশন অনুযায়ী তোমরা অ্যাসাইনমেন্টটা সলভ করবে এবং তোমার খাতায় নোট নিয়ে নিবে। এটা হচ্ছে ইনস্ট্রাকশন ক্লাস। আর অ্যাসাইনমেন্টের টপিকের উপরেই তোমার কিন্তু বোর্ড এক্সাম হওয়ার কথা। যে টপিকগুলোর উপর থেকে তোমাকে অ্যাসাইনমেন্ট দেয়া হচ্ছে সেগুলোর উপরেই কিন্তু তোমার বোর্ডের এক্সামটা হওয়ার কথা। সেজন্যে অ্যাসাইনমেন্টের টপিকের উপরে বোর্ড স্ট্যান্ডার্ড এক্সাম যদি তুমি দাও তাহলে তোমার কৃতকার্য হওয়ার চান্সটা আরো বেড়ে যাচ্ছে। সো এই জন্য আমাদের এই কোর্সে এই দুটো পয়েন্ট উল্লেখ করা আছে। সো এইচএসসি পরীক্ষার রেজাল্টের জন্য অপেক্ষা না করে এখন থেকেই আসলে কেন ভর্তি প্রস্তুতি শুরু করা উচিত? কারণ যে জিনিস যত অনিশ্চিত সেই জিনিসের প্রতি তুমি তত বেশি মনোযোগ দিতে পারবে না। তোমার কনসেন্ট্রেশনটা কিংবা মোটিভেশনটা এমনিতেই কিন্তু কমে যাবে। সো এইচএসসি পরীক্ষার রেজাল্ট কি হবে না হবে কিংবা কিভাবে হবে সেটা তোমরা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে পারো। কারণ তোমার জন্য যা, তোমার ব্যাচের এভরি আদার পার্সনের জন্য কিন্তু ব্যাপারটা এক্স্যাক্টলি তাই। এখানে কেউ কোনো বাড়তি অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজ পাচ্ছে না। সো সেই আলোকে বলতে গেলে এইচএসসি পরীক্ষার রেজাল্টটা তোমার কিরকম হবে বা কি প্রক্রিয়ায় হবে সেই চিন্তা না করে তুমি এখন থেকেই ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা যদি নিতে পারো তাহলে দুটোর জন্যই তোমার লাভ। কারণ সিলেবাস যেহেতু সেম, তোমার বোর্ড পরীক্ষাও কভার হবে, তোমার অ্যাডমিশন টেস্টের যে ব্যাপারগুলো সেগুলোও কভার হবে। তো আমি এখন ডেকে নিচ্ছি তোমাদের প্রিয় সানি ভাইয়াকে। সানি ভাই আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ রাতুল, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ভাইয়া, ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, রাতুলকে ধন্যবাদ। তো আমি শুরুতেই যেটা বলবো যে আমাদের আজকের যে ওরিয়েন্টেশন সেমিনার, সেখানে আমাদের শিক্ষার্থীরা যেমন রয়েছেন তেমনি রয়েছেন আমাদের অভিভাবকরা। তো তাদের সবাইকে আমি শুরুতেই আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। তো আমাদের আজকের সেমিনারের প্রধান যে আকর্ষণ, সেই আকর্ষণ হচ্ছে এবছর মেডিকেল ভর্তি পরীক্ষায় জাতীয় মেধায় যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছিল সেই ছেলেমেয়েরা। আমাদের উন্মেষ থেকে প্রথম হয়েছে মুনমুন, হ্যাঁ, দ্বিতীয় হয়েছে তানভীন এবং তৃতীয় হয়েছে রিয়াদ। তো ভাইয়ারা অনেকেই অনেকেই জিজ্ঞেস করেছো যে ভাইয়ারা কখন আসবে, আপুরা কখন আসবে। তো আসলে আমাদের আমাদের আজকের যে ওরিয়েন্টেশন সেটা মূলত তারাই আমাদের মেইন ফোকাস, এবং তারা তাদের অ্যাডমিশন অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করবে। এবং তোমরা এখন থেকে যারা প্রস্তুতি নেওয়া শুরু করছো, অথবা কিছুদিন আগে থেকে যারা অ্যাডমিশন শুরু করে দিয়েছো, অথবা যারা ভাবছো যে বোর্ড পরীক্ষায় কি হয়, সিদ্ধান্তটা কি আসবে, এরপরে অ্যাডমিশন শুরু করব, তো এরকম তিন রকম ভাবে স্টুডেন্টরাই রয়েছে, গার্ডিয়ানরাও তারাও অনেকে হয়তো কনফিউজড রয়েছেন। তো সার্বিকভাবে বর্তমান এবছরের পরিস্থিতি বিবেচনায় তোমাদের অ্যাডমিশন প্রস্তুতিটা আসলে কিভাবে নিতে হবে, তো সেগুলো নিয়ে আমরা কথা বলবো না, কথা বলবে এবছর ভর্তি পরীক্ষায় যে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হয়েছে ভাইয়া আপুরা, তারাই তোমাদেরকে দিক নির্দেশনা দিবে। তো আমি বেশি কথা বাড়াবো না। আমাদের সাথে জাতীয় মেধায় প্রথম মিশরি মুনমুন সাথে রয়েছে। তো আমি শুরুতেই যেটা করব সেটা হচ্ছে ওদের অভিজ্ঞতাগুলো আমরা একটু শুনে নিব, এবং তোমাদের জন্য দিক নির্দেশনামূলক যে কথাগুলো হবে সেগুলো তোমরা কোশ্চেনে আকারে আমাদেরকে চ্যাট বক্সে জানাতে পারো, অথবা ফেসবুক লাইভে যারা আছো তারা ফেসবুক কমেন্ট সেকশনে একটু জানিয়ে দাও। তো অনেক অনেক প্রশ্ন অলরেডি জমা হয়ে গেছে, আরো প্রশ্ন করো। তো তোমাদের প্রশ্নগুলোর উত্তর নিয়ে আমাদের ভাইয়া এবং আপুরা আজকে আছে, তাদের সাথেই আমাদের আজকে মেইন ওরিয়েন্টেশন হবে, এবং তাদের কথাগুলো, তাদের এক্সপিরিয়েন্স গুলো আমরা শুনবো। তো শিক্ষার্থীদের আরেকটু বলে দিই, এছাড়া তোমরা আমরা যারা যেটা করব, হ্যাঁ। শিক্ষার্থীরা যারা জুমে আমাদের সাথে এই মুহূর্তে কানেক্টেড নেই, যারা ফেসবুক এবং ইউটিউবে লাইভে দেখছো, তারাও তোমাদের মনের প্রশ্নগুলো কিন্তু কমেন্টে লিখবে। কারণ আমাদের প্যানেলিস্ট ভাইয়ারা যারা আছেন সেখান থেকে বাছাইকৃত প্রশ্নগুলো কিন্তু আমাদের সামনে উপস্থাপন করবেন, এবং তোমাদেরকে আজকে ভাইয়া এবং আপুরা যে নির্দেশনাগুলো দিবেন সেখানে তোমাদের প্রশ্নগুলোও কিন্তু উঠে আসবে। কাজেই যারা এখন জুমে কানেক্টেড আছো তারাও প্রশ্নগুলো করো, এবং যারা লাইভে দেখছো তারাও তোমাদের প্রশ্নগুলো একটু কমেন্ট বক্সে দিয়ে দাও। এক্স্যাক্টলি। এবং তোমাদের এই তিনজন ভাইয়া আপু এদেরকে কিন্তু তোমরা একসাথে আবার কবে পাচ্ছ সেটা একটা মানে বড় ধরনের প্রশ্ন, নাও পেতে পারো, এই সুযোগটা নাও আসতে পারে। তো যেহেতু তারা এবছরই একদম জাতীয় মেধায় সবচেয়ে ভালো রেজাল্ট যেটাকে বলি আমরা, একদম ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম একটা অর্জন করেছে, নিশ্চয়ই তাদের অভিজ্ঞতাটা তোমাদের কাজে লাগবে। তো এক্ষেত্রে আমি কথা না বাড়িয়ে একদম শুরুতে আমাদের জাতীয় মেধায় যে প্রথম স্থান অধিকারকারী মিশরি মুনমুন, তাকে ডেকে নিচ্ছি। মিশরি কি আমাদের সাথে আছো?
আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো মিশরি, তোমাকে শুরুতেই উন্মেষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাই এত ভালো রেজাল্ট করার জন্য। তো আমরা কথা না বাড়িয়ে তোমার কাছ থেকে তোমার অ্যাডমিশনের এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা এগুলো নিয়ে একটু শুনবো, এবং সেই সাথে এবছরের স্টুডেন্ট তারা কিভাবে প্রস্তুতি নেবে এবং তাদের কি করণীয়। সাথে আমাদের সম্মানিত অভিভাবক বৃন্দ রয়েছেন, তো তারা অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন। তো তারা কি করতে পারে, এই সময়ে কি করণীয়, এগুলো নিয়ে একটু তোমার সাথে আমরা আলোচনা করব। হ্যাঁ, তো শুরুতে তোমাকে যে প্রশ্নটা করব যে মেডিকেল ভর্তি প্রস্তুতিটা তুমি কিভাবে নিয়েছিলে? আচ্ছা ভাইয়া, ধন্যবাদ প্রথমেই আপনাকে আমার কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য এখানে। মেডিকেল প্রস্তুতি আমি নেওয়া শুরু করি আহ, একদম এইচএসসি লাইফের শুরু থেকেই। যখন ক্লাস 11-এ ছিলাম তখন থেকেই ধীরে ধীরে আপনার প্রস্তুতিটা নেওয়া স্টার্ট করি। এরপরে যখন সেকেন্ড ইয়ারে উঠি তখন একেবারে সিরিয়াস ছিলাম যে পুরো বই, মূল বইটা টু দা পয়েন্টে পড়তাম, এবং যে লাইনগুলো ভাইয়ারা দাগিয়ে দিতেন সেই দাগানো লাইনগুলো বেশি বেশি ফোকাস করে পড়তাম এবং বেশি বেশি মেমোরাইজ করার চেষ্টা করতাম। আর আমরা যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন আমাদের এখানে অনেক পরীক্ষার আয়োজন করতো। তো উন্মেষের একটা প্রোগ্রাম ছিল জুওলজি জিনিয়াস। ওই প্রোগ্রামটাতে ভাইরা জুওলজির উপর মেইন ফোকাস করেছিলেন এবং জুওলজিটা আমাদের খুব ভালোভাবে ওই প্রোগ্রামের মাধ্যমে ভাইরা পুরো বইটাই সুন্দর কভার করে দিয়েছি। মূল বইয়ে যেই টপিক বুঝতে সমস্যা হতো সেই টপিক গুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছিল সেই প্রোগ্রামের মাধ্যমে। যেই কারণে আমার জুলজির প্রতি যে অনেকটা কিছু কিছু অনেকের মনে হয় যে এটা একটু বোরিং লাগে, অনেক ইনফরমেটিভ, তো সেই ভয়টা আল্লাহর মতো দূর হয়ে গেছিল। আর বেশি বেশি কোশ্চেন সলভ করতাম ভাইয়া, যত পারতাম আমি কোশ্চেন সলভ করতাম। আর যারা এখনো এই প্রোগ্রামে যারা যুক্ত আছে তাদেরকে বলবো যে তোমরাও এখন থেকেই মেডিকেল প্রিপারেশন নিতে শুরু করো। খুব বেশি দেরি হয়ে যায়নি, তোমরা যত বেশি রিভিশন দিবা, যত বেশি কোশ্চেন সলভ করবা, তোমাদের দক্ষতা তত বাড়বে। আর তোমার আন্দাজ করার যে সক্ষমতা সেটাও বাড়বে। সুতরাং বেশি বেশি প্র্যাকটিস করো তোমরা। আচ্ছা, মিশরীকে ধন্যবাদ। তোমার দিক নির্দেশনা নিশ্চয়ই স্টুডেন্টদেরকে অনেক উপকার পৌঁছাবে, ওদের প্রিপারেশনের নেওয়ার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। আচ্ছা, এখন আমি যেটা জানতে চাচ্ছিলাম, অনেক স্টুডেন্ট প্রশ্ন করেছে যে এবছরের প্রেক্ষাপট তো একটু আলাদা। হ্যাঁ, যে ইন্টার পরীক্ষা আসলে হবে কিনা বা আবার নাও হতে পারে। আবার অ্যাডমিশন পরীক্ষা, যেহেতু গত বছরের অনেকগুলো অ্যাডমিশন এখনো বাকি রয়েছে, এবছরের অ্যাডমিশন পরীক্ষা কবে হয়। তো সব মিলে আসলে এবছরে যারা মেডিকেল টার্গেট করে প্রস্তুতি নিচ্ছে, তো তাদের আসলে কি করতে হবে এখন, তারা তাদের জন্য কি করণীয়? হ্যাঁ, এটা যদি তুমি একটু তাদেরকে বলো। অনেকেই প্রশ্ন করছে যে এখন আমরা কি করব আসলে। আচ্ছা ভাই, প্রথমেই বলি যে তোমরা দুশ্চিন্তা করা ছেড়ে দাও। দুশ্চিন্তা করার দরকার নেই। তোমরা এখন যেই পরিস্থিতিতে আছো, তোমার বাকি সব ক্লাসমেট একই পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো তুমি যেই টাইমটা দুশ্চিন্তা করে কাটাবা যে পরীক্ষা হবে কি হবে না, কি হবে না হবে, এই দুশ্চিন্তা করা বাদ দাও। তুমি যে টাইমটা দুশ্চিন্তা করে কাটাবা সেই টাইমটা দেখা যাচ্ছে তোমার কোনো ক্লাসমেট পড়ে কাটাচ্ছে, যার ফলে সে এগিয়ে যাচ্ছে। তো দুশ্চিন্তা করা ছেড়ে দাও। আর তোমার যদি টার্গেট মেডিকেল হয়ে থাকে, আসলে শুধু মেডিকেল টার্গেট না করে একেবারে ডিএমসি টার্গেট করে তুমি প্রস্তুতি নিতে থাকো যে ইনশাআল্লাহ আমাকে ডিএমসি তেই চান্স পেতে হবে। সেই জন্য নিজেকে বেস্ট করে গড়ে তোলার জন্য প্রিপারেশন নাও। যত ভালো তোমার দেয়া সম্ভব হয় নিজের, সেভাবে পরিশ্রম করতে থাকো। আর ভাইয়ারা যেভাবে দিক নির্দেশনা দেয়, তো সেইগুলো মেনটেন করে চলো। তাহলে এক সময় দেখা যাবে যে তুমি ইনশাআল্লাহ তোমাদের অ্যাডমিশন আসতে আসতে দেখা যাবে তুমি ইনশাআল্লাহ একটা যোগ্য প্রার্থী হয়ে উঠতে পারবে।
আচ্ছা মিশরী, তোমাকে অনেকে প্রশ্ন করছে যে আসলে মেডিকেলের প্রস্তুতি তো আমরা জানি যে মূল বই ভিত্তিক, তাই না? তো মূল বইটা তো হুম, উন্মেষের ভাইয়েরা ক্লাসে এরকম লাল সবুজে দাগিয়ে দেয়। তো হ্যাঁ। এই মূল বইটা আসলে স্টুডেন্ট যখন বাসায় পড়বে তখন আসলে কিভাবে পড়বে? ক্লাসে যেহেতু একটা লাল সবুজে দাগানো একটা পিডিএফ দেওয়া হয় অনলাইনে, সেটা ওরা ডাউনলোড করে নিতে পারবে, কিন্তু পরবর্তীতে ওরা আসলে এই দাগানো বইটা কিভাবে পড়বে? এ বিষয়ে তোমার পরামর্শ কি হবে? আচ্ছা, আমি কিভাবে পড়তাম এটা একটু বলি। প্রথমে তোমার তো বই দাগিয়ে দেবে ভাইয়ারা, পিডিএফ দিয়ে দেবে। তুমি প্রথমে তোমার মূল বইটা দাগানোর আগেই একবার রিডিং দিয়ে দিবে। পুরো আহ, পুরো অধ্যায়টা একবার সুন্দর মতো রিডিং দিয়ে নিলে, এরপর তুমি দাগাবে এবং দাগানো লাইনগুলো বেশি ফোকাস দিয়ে পড়বে। যেমন ধরো, তুমি যদি যে লাইনগুলো দাগিয়ে দেবে না ভাইয়ারা, সেটা যদি তুমি 2বার পড়ো, দাগানো লাইনগুলো 5বার পড়বা, এরকম করে। আর ভাইয়ারা আরেকটা জিনিস করে যে লাল কালি দিয়ে দাগানো গুলো বেশি ইম্পর্টেন্ট এবং সবুজ কালিতে একটু কম ইম্পর্টেন্ট। তো যেগুলো লাল কালিতে দাগানো, সেগুলো তোমরা আরো ভালোভাবে প্র্যাকটিস করবা। আর আরেকটা জিনিস আমি করতাম, যেটা চেষ্টা করতাম, যে তুমি যখন একটা টপিক পড়ছো তখন এমন ভাবে পড়ার চেষ্টা করবা যেন ওই টপিকটা তোমার এইবারই লাস্ট রিভিশন। অ্যাডমিশনের আগে তুমি সময় পাবে কি না পাবে সেটা শিওর না। তো সুতরাং তুমি এমন ভাবে পড়বা যেন এটাই তোমার লাস্ট রিভিশন, এই মোমেন্টেই তোমার এই ইনফরমেশনটা মনে রাখতে হবে। এইভাবে পড়বা। আর মূল বইয়ের সাথে বিভিন্ন কোশ্চেন থাকে, সেই কোশ্চেন গুলো সলভ করবা। আর নিয়মিত ক্লাস করো। ক্লাসে হয় কি, ভাইরা যখন টপিক পড়ায়, সেই টপিকের কোনো কিছু যদি একটু ডিফিকাল্ট থাকে, সেগুলো মনে রাখার জন্য ভাইয়ারা বিভিন্ন ছন্দ দিয়ে দেয়। তারপরে নেমোনিক্স ইউজ করতে পারো, বিভিন্ন ছক করে রাখতে পারো, যে ইনফরমেশন, অনেকগুলো ইনফরমেশন থাকলে তুমি সেগুলো ছক করেও পড়তে পারো। এটা তোমার হচ্ছে ওই টপিকটা কি হয়, সামারাইজ হয়ে যায়, যার ফলে পড়াটা অল্প টাইমের মধ্যেই তুমি কভার করে ফেলতে পারবে। হ্যাঁ মিশরি, আরেকটা প্রশ্ন আসছে খুব বেশি। ওরা বলছে যে মূল বইয়ের সাথে মেডিট্রিক্সটা কিভাবে ওরা মিক্সিং করে পড়বে, মানে এটার সমন্বয়টা আচ্ছা কিভাবে করবে? হ্যাঁ, বা ডেইলি রুটিনের ক্ষেত্রে মূল বইয়ের পাশাপাশি মেডিট্রিক্সটা কিভাবে পড়বে, এটা অনেকে প্রশ্ন করছে। এটা যদি একটু বলো। আচ্ছা আচ্ছা মেডিট্রিক্সে তোমার অন্যান্য অনেক বইয়ের ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো অ্যাড করা থাকে। আর নেমোনিক্স, তারপরে বিভিন্ন ছক করে দেয়া থাকে, উদাহরণ, মনে রাখার সহজ উপায়গুলো থাকে। তো তুমি এক্ষেত্রে শুরুতে আগে মেইন বই পড়বে। তোমার প্রস্তুতি হবে মেইন বই বেসড। মেইন বই যখন তোমার ভালোভাবে পড়া শেষ, তখন তুমি অন্য বইয়ের ইনফরমেশন গুলো পড়ার জন্য, বা বিভিন্ন ছন্দ যেগুলো তোমার ইনফরমেশন মনে রাখতে কষ্ট হয়, সেই ইনফরমেশন গুলো মনে রাখার জন্য মেডিট্রিক্স এর হেল্প নিতে পারো তুমি। আর যেহেতু ওখানে অনেক ছক করে দেয়া থাকে, যেটা বললাম, যে সেই ছকগুলো তুমি চাইলে বইয়ের সাথে আলাদা করে কেটে লাগিয়ে রাখতে পারো। ফলে তোমার পরীক্ষার আগে মূল বই দেখে নিলেই হবে। ওই ছকগুলো দেখলে পরে তোমার প্রস্তুতিটা আসলে সহজ হয়ে যাবে। বেশি খাটনি করতে হবে না, কারণ মেডিট্রিক্সে খুব সুন্দর করে গুছিয়ে দেওয়া আছে। আচ্ছা মিশরি, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, তো মেডিকেল স্টুডেন্টরা যখন পড়াশোনা করে, হ্যাঁ, তো তখন ওদের যে সাবজেক্টে একটু সমস্যা বেশি মনে হয় সেটা হচ্ছে বায়োলজি। বিশেষ করে জুলজির টপিকগুলো তো অনেক বেশি কঠিন, হ্যাঁ, মনে রাখা, এবং সিলেবাসটাও অনেক বড়। আর ওইদিকে হচ্ছে তোমার বোটানিটা অনেক সময় একটু কঠিন মনে হয়। তো এক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যে বায়োলজির প্রিপারেশনটা ওদের কিভাবে নিলে ভালো হয়? হ্যাঁ, অনেকেই প্রশ্ন করছে যে ভাইয়া বোটানি মনে থাকছে না, বা মানবদেহের চ্যাপ্টার গুলা এটা মনে রাখতে পারছি না। সেক্ষেত্রে তোমার কাছে কয়েকজন প্রশ্ন করছে যে বায়োলজিটা ওরা কিভাবে প্রিপারেশন নিলে ওদের জন্য সুবিধাজনক হবে। হ্যাঁ, এটা একটু যদি বলো। আচ্ছা, প্রথমে তুমি তোমার বায়োলজি, যেই জুওলজি আর বোটানি, এটা আগে যেই একটা অধ্যায়ের যেই টপিকগুলো বোঝার মতো, সেইগুলো আগে ভালোভাবে আয়ত্ত করে নিবে। বেসিক যে জিনিসগুলো সেগুলো আগে মাথায় নিবে। এরপরে যেগুলো ইনফরমেটিভ, সেই ইনফরমেশন গুলো তুমি ভালোভাবে মেমোরাইজ করার চেষ্টা করবে। আর যেটা বললাম যে বিভিন্ন ছন্দের ইউজ করতে পারো তুমি, স্যাররা ক্লাসে যেসব ছন্দ দেয় সেগুলো ইউজ করতে পারো।
পাশাপাশি তুমি নিজেও কিছু ছন্দ বানিয়ে নিতে পারো নিজের মতো করে। দেখা যায় অনেক সময় নিজের বানানো ছন্দগুলো বেশি মনে থাকে, তো তুমি এইগুলো ট্রাই করতে পারো। আর বেশি বেশি রিভিশন দিতে হবে। রিভিশন যত বেশি দিবা তুমি, তত তোমার বেশি মনে থাকবে। তো রিভিশনটা বেশি দেওয়ার চেষ্টা করবা, এবং খুব ভালোভাবে, এমন না যে ভাষা ভাষা রিভিশন, এমন না, তুমি মনোযোগ দিয়ে গুরুত্বের সাথে রিভিশন দিবে, ইনশাল্লাহ দেখবা তখন আর প্রবলেম হবে না। বুঝতে পারছি। মিশরি, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, অনেক প্রশ্ন করছে আসলে, মিশরি আমাদের সাথে আছে। একটা প্রশ্ন আসছে যে কোচিং এ আসলে ডেইলি উইকলি এই এক্সাম গুলোতে কেমন মার্কস পাওয়া দরকার, মানে পেলে হয়তো মেডিকেলে চান্স হতে পারে, এরকম একটা কোশ্চিন করেছে। তো এটা যদি একটু উত্তর করো যে কেমন পাওয়া উচিত, কোচিং এর পরীক্ষাগুলোতে কেমন পাওয়া উচিত। প্রথমে আমি বলবো যে কেমন পাওয়া উচিত, তার আগে বলবো তুমি যাই পাও রেগুলার এক্সাম দিবা। তোমার প্রস্তুতি যাই থাক, দেখা গেল যে সবসময় তোমার প্রিপারেশন ভালো থাকে, কিন্তু কোনো একদিন কোনো কারণে হতে পারে তোমার প্রস্তুতি কিছুটা ল্যাকিংস থাকতে পারে, তো সেদিন তুমি ভাবলে যে না আজকে এক্সামটা দিব না, দিলে মার্ক কম আসবে। এমনটা করা আসলে ঠিক হবে না। তুমি প্রতিদিন রেগুলার ক্লাস করবে, রেগুলার এক্সাম দিবে। রেগুলার এক্সাম দেওয়ার আসলে বিকল্প নাই। আর মার্ক এক্ষেত্রে আমি বলবো প্রতিযোগিতাটা তোমার নিজের সাথে। তুমি দেখবে যে আমার কেমন ইমপ্রুভমেন্ট হচ্ছে। তোমার যদি দিন দিন ইমপ্রুভমেন্ট হয়, দেখা গেল প্রথম দিন তুমি 70 পেলে, পরের দিন পেলে 71, এভাবে নিজেকে তুমি আপডেট করতে থাকো। তুমি যত নিজের প্রচেষ্টাটা যত বাড়াবে, দেখবে যে একসময় তোমার মার্ক আল্লাহর রহমতে ভালো চলে আসছে। তো সুতরাং নির্দিষ্ট যে এত থেকে এত পেলে মেডিকেলে নিশ্চিত, এটা আসলে তো বলা সম্ভব না, কিন্তু তুমি নিজের চেষ্টাটা বাড়াও, তুমি নিজের বেস্ট দাও, তুমি দেখবে যে ইনশাল্লাহ তুমি ভালো করতে পারছো। রাইট। আচ্ছা, একজন একটু ইন্টারেস্টিং প্রশ্ন করেছে তোমার কাছে যে আপু, আপনি নিজে অ্যাডমিশনের সময় কি ডিপ্রেসড হয়েছিলেন কিনা? অ্যাডমিশন যখন প্রস্তুতি নিয়েছিলেন ওই সময় কোনো সময় ডিপ্রেশনে গিয়েছিলেন কিনা বা ডিপ্রেশন পড়েছিলেন কিনা? তোমার এক্সপিরিয়েন্স যদি বলো। অনেকে তো আসলে ডিপ্রেশনে পড়ে যায়। হ্যাঁ, ডিপ্রেশন বলা যায় কিছুটা, কিন্তু ডিপ্রেশনে পড়ে পড়াশোনা বাদ দিয়েছি এরকম হয়নি। আসলে তখন আমাদের রাইট। এইচএসসি হবে কি না হবে, দুইটা এইচএসসি প্রিপারেশনও নিয়ে রাখা, মেডিকেল প্রিপারেশনও নেওয়া, দুইটা একসাথে। তো এইখানে একটু প্রথম দিকে একটু মানে আসলে কষ্ট হচ্ছিল, যে কি দিয়ে কি হবে কিছু বুঝতে পারছিলাম না। কিন্তু পরে স্যাররা মেডিকেল প্রিপারেশন চালিয়ে নেওয়ার জন্য বললো, ভাইয়ারাও হেল্প করলেন। তো আমি আর ওইদিকে বেশি টেনশন করি নাই, দুশ্চিন্তা একেবারেই আসলে করি নাই। নিজের মতো প্রিপারেশন নিয়ে গেছি আল্লাহর রহমতে। ডিপ্রেশন আসতে দেয়া যাবে না। তোমার যত কষ্টই হোক, তোমার রাইট। রেগুলার পড়া করতে হবে, রেগুলার এক্সাম অ্যাটেন্ড করা লাগবে, আর আল্লাহর উপর ভরসা রাখবা। আচ্ছা ডিপ্রেশন, মিশরি, তোমাকে অনেক ধন্যবাদ। তো হ্যাঁ, হ্যাঁ বলো, তুমি শেষ করো। হ্যাঁ, জি ভাই, এটাই বলছিলাম যে ডিপ্রেশন আসলে নিজের উপর কাজ করতে দেওয়া যাবে না। রাইট রাইট, সবসময় ব্যস্ত থাকতে হবে পড়াশোনার মধ্যে আসলে। আচ্ছা মিশরি, তোমাকে অনেক ধন্যবাদ। তো একদম শেষ পর্যায়ে তুমি যদি সার্বিক মানে পড়াশোনার যে রুটিন বা হচ্ছে ওরা সামনের সময়টা কিভাবে কাজে লাগাবে, মানে পড়াশোনার একটু টিপস নিয়ে যদি খানিকটা বলো। হ্যাঁ, সংক্ষেপে যদি একটু টিপস নিয়ে বলো। আচ্ছা, প্রথমে বলি, তুমি আগে তোমার টার্গেটটা ঠিক রাখবে। হ্যাঁ, টার্গেট, তুমি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ, কেন নিচ্ছ, তোমার আগ্রহ কোন দিকে কাজ করছে, এগুলো তুমি ঠিক রাখবে। আর মেডিকেল প্রিপারেশন যদি নিতেই হয়, তুমি ডিএমসি কে টার্গেট রাখবে। যখন আমার স্বপ্নটা বড় থাকবে, রাইট। তখন আমার অ্যাচিভমেন্টটাও বড় হবে। তো স্বপ্ন দেখার পাশাপাশি যেটা বলবো, তোমার ডিজায়ার যেমন থাকবে, তোমার ডিটারমিনেশনও সেরকম লেভেলেরই থাকতে হবে। তোমার পরিশ্রমও করতে হবে অনেক বেশি, পরিশ্রম করবা অনেক বেশি, কিন্তু ঘুমের টাইমটা আবার ঠিক রেখো। ঘুম 6 ঘন্টায় যদি পারো তো ভালো। কমপক্ষে। হুম। একটা একটা বিষয় দেখা যায়, হ্যাঁ জি ভাইয়া, একটা বিষয়
দেখা যায় যে আমি ঘুমিয়ে শোনা যায় যে সেই পড়াশোনার টাইমের মধ্যেও সেই কারণে আসো, তিনি চাইলে ইনশাল্লাহ তোমার সাফল্য কেউ আটকাতে পারবে না। আল্লাহ হচ্ছেন ন্যায় বিচারক। তুমি যদি আল্লাহর কাছে মন থেকে চাও, তিনি অবশ্যই তোমার মনের আশা পূরণ করবেন। আর মিশরি, তোমাকে অনেক এক্সাম ধন্যবাদ। নিয়মিত দাও, এবং যেই কোশ্চেন গুলো তুমি এক্সামে ভুল করবে। হ্যাঁ, আচ্ছা, শেষ করো তুমি। হ্যাঁ, যেই কোশ্চেন গুলো তুমি এক্সামে ভুল করবে, আচ্ছা, যেই কোশ্চেন গুলো তুমি এক্সামে ভুল করবে সেই কোশ্চেন গুলো তুমি তখনই মেমোরাইজ করে নেওয়ার চেষ্টা করবে, যাতে পরবর্তীতে সেই কোশ্চেনটা আর ভুল না যায়। আর সবশেষে একটা কথা বলবো যে তোমরা সবাই অনেক বেশি চেষ্টা করো, ইনশাল্লাহ তোমাদের সাথে ডিএমসি তে দেখা হবে আমার জুনিয়র হিসেবে। আমার জন্য তোমরা ইনশাআল্লাহ। দোয়া রেখো। হ্যাঁ, আল্লাহ চান তো ঠিক ডিএমসি আছে তে মিশরি, তোমাকে সবার অনেক সাথে অনেক দেখা ধন্যবাদ। হবে। ইনশাআল্লাহ। হ্যাঁ মিশরি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমাদের আহ, প্রিয় অভিভাবক বৃন্দ, আমাদের সাথে মিশরি মুনমুন এতক্ষণ ধরে তার বাস্তবতার এক্সপেরিয়েন্স এবং হচ্ছে এবছরের স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু কথা শেয়ার করলো। তো আমাদের টোটাল সেশনে আমাদের সামনে মেডিকেলের দ্বিতীয় স্থান অধিকারী তানভীন এবং তৃতীয় স্থান অধিকারী রিয়াদ, তারাও পর্যায়ক্রমে আসবে। আর মিশরিও আমাদের সাথে রয়েছে। তো স্টুডেন্টদের অনেক অনেক প্রশ্ন। তো তোমরা প্রশ্ন করতে থাকো, আমরা সেগুলোর অ্যান্সার দিতে থাকবো, এবং তোমার মিশরি আপু সেও আমাদের সাথে আছে। তো পরবর্তীতে আমরা আবার মিশরিকে তাকে নিয়ে আসবো। আর এক্ষেত্রে তোমরা প্রশ্ন করতে থাকো, আপু তোমাদের পসিবল প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিবে। তো ঠিক আছে, আমরা এরপরে এনায়েত ভাই আমরা একটু স্লাইডে চলে যাই। হ্যাঁ, সবাই আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। আহ হ্যাঁ ভাইয়া, আমি এরপরে আমরা স্লাইড শেয়ার পর্যায়ক্রমে দিচ্ছি। হ্যাঁ, পর্যায়ক্রমে জাতীয় মেধায় দ্বিতীয় এবং তৃতীয় তাদেরকেও আমরা নিয়ে আসবো। সাথে আমি কিছু তথ্য শেয়ার করি তোমাদের সাথে। আচ্ছা, আমাদের এখানে ছোট্ট একটা এই পোল প্রশ্নটা ছিল অনেকেই ভাইয়া। করেছো, দেখো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আমি এটাকে একটা পোল হিসেবে শেয়ার দিয়ে এই দিই প্রশ্নটা তাহলে হবে। অনেকেই করেছো। হ্যাঁ, এটা দেখো তোমাদের প্রশ্ন আমাদেরও প্রশ্ন, যে আসলে তোমরা কি ভাবছো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা এবছরে যেটা হবে সেটা আসলে কি শর্ট সিলেবাসে হবে নাকি ফুল সিলেবাসে হবে? এটা তোমাদের কি মনে হয়? হ্যাঁ, আমরা একটু নিয়ে নিই, দেখি কি বলে সবাই। সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, আমরা যদি একটু রেজাল্টটা দেখাই তাহলে দেখো যে মোটামুটি হচ্ছে 59%, মানে মোটামুটি 60% কিন্তু মনে করছে যে ফুল সিলেবাসে হবে, আর বাকি 41% তারা মনে করছে যে শর্ট সিলেবাসে হবে। তো ঠিক আছে, তো তোমাদের সাথেও আমরা এগ্রি করি, অবশ্যই টোটালি এগ্রি করি, যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্ট 2/3 এর মতো স্টুডেন্ট তোমরা চিন্তা করছো যে হয়তো ফুল সিলেবাসই হবে। আচ্ছা, এক্ষেত্রে সংক্ষেপে আমি যদি বলি সেটা হচ্ছে যে দেখো, তুমি যদি ফুল সিলেবাসের প্রস্তুতিটা নাও তাহলে এটা হবে তোমার ঝুঁকিমুক্ত প্রিপারেশন। ঠিক আছে, তাহলে তুমি যদি ফুল সিলেবাসের প্রস্তুতি নাও এটা হবে ঝুঁকিমুক্ত প্রিপারেশন, কারণ ফুল সিলেবাসের মধ্যে কিন্তু শর্ট সিলেবাসটুকু আছে। এখন তাহলে আমাদের কিভাবে প্রস্তুতিটা নেওয়া উচিত? দেখো, সামনে যেহেতু বোর্ড পরীক্ষার একটা বিষয় আছে, তোমাদের অ্যাসাইনমেন্টের সিলেবাসের একটা বিষয় আছে। তো এজন্য আমরা যেটা করব সেটা হচ্ছে যে তোমার এইচএসসি পরীক্ষার আগে আমরা শর্ট সিলেবাসটা খুব সুন্দরভাবে শেষ করব। তাহলে যেটা হবে, তোমার এই শর্ট সিলেবাসটা যেমন এইচএসসি বা তোমার যে অ্যাসাইনমেন্ট আছে এগুলোতে কাজে লাগবে, এবং এটা অবশ্যই বোর্ড পরীক্ষাতেও পরবর্তী যে অ্যাডমিশন টেস্ট হবে সেখানেও তোমার কাজে লাগবে, কারণ সেখানে শর্ট সিলেবাস
এর উপর থেকে প্রশ্ন তো অবশ্যই থাকবে, সেটা শর্ট সিলেবাসের উপরে মেডিকেল ভর্তি পরীক্ষা হলেও থাকবে, আবার ফুল সিলেবাসের উপর মেডিকেল ভর্তি পরীক্ষা হলেও থাকবে। সুতরাং আমরা প্রথমে তোমাকে শর্ট সিলেবাসটাই পড়াবো, কিন্তু এরপরে যেটা সেটা হচ্ছে যদি বোর্ড পরীক্ষা হয়ে যায় অথবা তোমরা অ্যাসাইনমেন্টের ভিত্তিতে তোমাদের একটা রেজাল্ট হয়ে যায়, সেটা একটা ডিক্লারেশন চলে আসে যে বোর্ড পরীক্ষার একটা রেজাল্ট অ্যাসাইনমেন্টের ভিত্তিতে দিবে, যদি এরকম হয় তাহলে এরকম ডিক্লারেশন আসার পর অথবা যদি এইচএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হয়, তাহলে সেই পরীক্ষার পরবর্তীতে যে সময়টা থাকবে, মোটামুটি ধরো তুমি 2 থেকে 3 মাস সময় পেয়ে যেতে পারো, তাহলে ওই সময়ের মধ্যে আমরা শর্ট সিলেবাসের বাইরে ফুল সিলেবাসের বাকি যে অংশটা, সেই অংশটাকে আগে কভার করব এবং তোমার শর্ট সিলেবাসের রিভিশন মিলায় আমরা টোটাল ফুল সিলেবাস তোমাদেরকে পড়াবো। কারণ দেখো মেডিকেল ভর্তি পরীক্ষার যখন সার্কুলার হয় সেটা থেকে কিন্তু পরীক্ষার প্রিপারেশন নেওয়ার আর সময় থাকে না, তখন থেকে ধরো 30 ডেজ বা 40 ডেজ এর মধ্যে ভর্তি পরীক্ষা হয়ে যায়। তোমার সার্কুলারের আগে কিন্তু প্রিপারেশন কমপ্লিট করে রাখতে হবে। তাহলে এজন্য আমরা যেটা করছি, তোমাদের এইচএসসি পরীক্ষার আগে তোমাদের শর্ট সিলেবাসটা আমরা খুব ভালো করে পড়াচ্ছি, আর যদি বোর্ড পরীক্ষা হয় তাহলে বোর্ড পরীক্ষার পরবর্তীতে আমরা ঝুঁকিমুক্ত প্রিপারেশনের জন্য অবশ্যই ফুল সিলেবাস, বাকি অংশ এবং শর্ট সিলেবাসের রিভিশন মিলায় আমরা তোমাদেরকে টোটাল সিলেবাসটা কভার করব, যাতে করে তোমার বোর্ড প্রস্তুতি এর পাশাপাশি অ্যাডমিশনের ফুল প্রস্তুতিটা হয়ে যায়। আমরা এরপরে যাই। তাহলে এই মুহূর্তে কেন তোমার শর্ট প্রস্তুতি, এটা আমি বলেছি যে যেহেতু বোর্ড পরীক্ষা বা অ্যাসাইনমেন্টের সিলেবাসের একটা বিষয় আছে, তুমি যদি এখন ফুল প্রস্তুতি নিতে শুরু করো তাহলে কিন্তু এখানে তোমার একটা গ্যাপ তৈরি হয়ে যেতে পারে। আর যেহেতু ফুল সিলেবাসের মধ্যে শর্ট সিলেবাস রয়েছে, সুতরাং শুরুতে শর্ট সিলেবাস এটা কভার করা তোমার জন্য অবশ্যই হেল্পফুল হবে এবং এটাই হবে যুক্তিযুক্ত। ঠিক আছে, আমরা যাই এরপর। কিন্তু তোমাকে কিন্তু ফুল প্রস্তুতি নিতে হবে, ফুল সিলেবাস, সেটা বোর্ড পরীক্ষার পরে বাকি অংশটা। আচ্ছা, আমরা তোমাদের সাথে যেহেতু মেডিকেলের ওরিয়েন্টেশন, মেডিকেল রিলেটেড কিছু তথ্য শেয়ার করব যে বিষয়গুলো আসলে জেনে রাখা উচিত, তোমরা অনেকেই হয়তো জানো, তারপরেও আমি কিছু কথা বলে রাখছি। দেখো যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদন যোগ্যতা, তো এখানে কমপক্ষে দেখো এসএসসি এইচএসসি মিলিয়ে তোমাকে 9 পেতে হবে এবং ইন্টারের এবং এসএসসি তে তোমার যে টোটাল জিপিএ, হ্যাঁ সেখানে 9, এবং এটা অবশ্যই 4 সাবজেক্ট সহ, এবং ইন্টারের যে তোমার জীববিজ্ঞান সাবজেক্টে 3.5 পেতে হবে, এগুলো রিকোয়ারমেন্ট সবারই নিশ্চয়ই আছে। তো এক্ষেত্রে আমাদের বোর্ড প্রস্তুতি এসএসসি এইচএসসি মার্কসটা কিভাবে দেখো গুণ হয়, এসএসসি কে 15 দিয়ে এবং ইন্টারের যে বোর্ড প্রস্তুতি সেটার যে রেজাল্ট সেটাতে 25 দিয়ে, হ্যাঁ আমরা গুণ করে এরকম 75 প্লাস 125, এই হচ্ছে 200। আর তোমার এমসিকিউ ধরনের যে পরীক্ষাটা হয় মেইন পরীক্ষাটা, সেই পরীক্ষাটা হয় 100 মার্কের। তবে এক্ষেত্রে যেটা মনে রাখবা, যারা সেকেন্ড টাইমার তাদের ক্ষেত্রে 5 মার্ক কাটা যাবে, এবং কেউ যদি মেডিকেল বা ডেন্টাল কলেজগুলোতে ভর্তি থাকে তাহলে তার ক্ষেত্রে 7.5 মার্কস কাটা যাবে। ঠিক আছে, এই বিষয়গুলো একটু জেনে রাখা দরকার। আচ্ছা, আমরা এরপরে যাই। এরপরে যাই। আচ্ছা, এখানে দেখো যে কোন সাবজেক্ট থেকে কত মার্কস থাকে, তোমরা সবাই জানো যে অবশ্যই সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জীববিজ্ঞান, এখানে 30 মার্ক থাকে। এর মধ্যে সাধারণত জুলজি থেকে বেশি হয়, 17-18টা জুলজি থেকে, 12-13টা বোটানি থেকে। রসায়ন থেকে মোটামুটি 12-13টা করেই 2 পেপার থেকে থাকে, মোট 25টা। পদার্থের ক্ষেত্রে সাধারণত ফার্স্ট পেপার থেকে বেশি প্রশ্ন থাকে, সেক্ষেত্রে ধরো 12-13টা ফার্স্ট পেপার, 7-8টা থাকে সেকেন্ড পেপার থেকে। আর ইংরেজির ক্ষেত্রে অবশ্যই ইংরেজি গ্রামার, অনলি গ্রামার, এই গ্রামার থেকে 15 মার্কস থাকবে। আর সাধারণ জ্ঞান থেকে থাকবে 10 মার্ক। ঠিক আছে, এই হচ্ছে সিলেবাস। এখন সাধারণ জ্ঞানে যেটা, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ। তো দেখা যায় মুক্তিযুদ্ধ অংশ, ভাষা আন্দোলন, পাকিস্তান আমল, এখান থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত সেখানে মোটামুটি 4-5টা প্রশ্ন হয়। আর বাংলাদেশের অন্যান্য টপিক থেকে 4-5টা প্রশ্ন হয়, সাম্প্রতিক থেকে 1-2টা প্রশ্ন আসে। আমরা এরপরে যাই। তাহলে এই হচ্ছে আমাদের 100 মার্ক। এরপরে যাই। আচ্ছা, এইটা আমাদের জেনে নিতে হবে যে কারণ আমরা যে ভর্তি প্রস্তুতিটা নিচ্ছি সেই প্রস্তুতি আসলে কত সিটের এগেনস্টে নিচ্ছি, এটা যদি আমাদের জানা না থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো না যে আসলে ভর্তি প্রস্তুতিটা কেমন। তোমরা একটু সবাই খেয়াল করো যে আমাদের যে সরকারি মেডিকেল কলেজগুলো আছে সেখানে মোট আসন, হ্যাঁ সাধারণ আসন 4230 এবং মুক্তিযোদ্ধা কোটা, উপযোগিতা কোটা মিলিয়ে টোটাল আসন হচ্ছে 4350। তাহলে কিছু ওয়েটিং থেকেও আসে, তো মোটামুটি ধরো 4500-এর মধ্যে তুমি যদি থাকো তাহলে চান্স পেয়ে যাবা। তো এটা মনে রাখবা যে প্রথম 4500-এর মধ্যে থাকলেই তোমার চান্সটা হয়ে যাবে। হ্যাঁ, সেখানে সিট হচ্ছে 4350। আর ডেন্টাল কলেজ এবং বিভিন্ন মেডিকেল কলেজে যে ডেন্টাল ইউনিট গুলো রয়েছে সেগুলো মিলিয়ে, হ্যাঁ একটু আগেরটা আগেরটা একটু দেখি, সেখানে মিলিয়ে আমরা যদি দেখি তাহলে এখানে 545টা সিট। তাহলে এই মোটামুটি তোমার মেডিকেল এবং ডেন্টাল মিলিয়ে মোটামুটি 5000 ধরে নাও, তাহলে 5000 সিরিয়ালের মধ্যে তোমাকে থাকতে হবে।
তাহলে আমরা যাই এরপরে। আচ্ছা, এখানে হচ্ছে যে একটা মেডিকেল ভর্তি প্রস্তুতি তোমরা নিচ্ছ, তাহলে কেমন স্কোরটা লাগবে, অনেকে এটা জিজ্ঞেস করেছো যে স্কোরটা কেমন লাগবে। আচ্ছা, এক্ষেত্রে যদি একটু খেয়াল করো সবাই, আমি যদি লাস্টেরটাই দেখাই, এই যে আমাদের মিশরি মুনমুন, ও কিন্তু 2020-21 সালে দেখো কত নাম্বার পেয়েছে, 287.25। তাহলে আমরা যেটা বলছি যে তোমাদের ডিএমসি টার্গেট করতে হবে, তাহলে এই ডিএমসি টার্গেট করতে হলে তোমাকে মোটামুটি দেখো ডিএমসি তে সর্বনিম্ন স্কোর 2020-21 সাল, সবাই একটু খেয়াল করো, এটা হচ্ছে 280, মানে ভর্তি পরীক্ষায় তোমাকে মোটামুটি 80 পেতে হবে। আগের বছরগুলোতেও তুমি যদি দেখো, ফার্স্ট হতে হলে 87, 90, 90.5, হ্যাঁ 87, 90, 90.5, 85, মানে মোটামুটি 85-র উপরে কিন্তু তোমাকে পেতে হবে, হ্যাঁ 90-এর মতো, 85 থেকে 90-এর মতো পেলে তুমি ফার্স্ট, সেকেন্ড, থার্ড কাছাকাছি হয়ে যাবা। আর তুমি যদি মোটামুটি 280-র মধ্যে থাকো, 280, 75, 78, হ্যাঁ 280-র উপরে সেফ, 280-র উপরে থাকলে অবশ্যই ডিএমসি তে, এবং তোমাকে এই টার্গেটটাই নিতে হবে। তুমি যেন মেডিকেল ভর্তি প্রস্তুতিতে অবশ্যই ভর্তি পরীক্ষায় 80 পাও, তাইলে কিন্তু তোমার ডিএমসি সিকিউর হয়ে যাবে। আচ্ছা, আর সর্বনিম্ন স্কোরটা তুমি যদি দেখো, 267, আবার আছে 58, 70, তো মোটামুটি ধরে নাও 260, হ্যাঁ তাহলে 260 মানে ভর্তি পরীক্ষায় 60-এর উপরে, 65-র উপরে যদি তুমি পাও, 60-65-র উপরে যদি তুমি পাও, তাহলে মোটামুটি তোমার চান্স হয়ে যাবে। তো রিসেন্ট বছরগুলোতে দেখো 267, আবার 267, তাহলে তোমাকে মোটামুটি সেফ হচ্ছে 70, তোমাকে 70-এর মধ্যে পেতে হবে। তাহলে মোটামুটি এভাবে ধরে রাখো যে 270 মানে মেইন ভর্তি পরীক্ষায় 70 পেলে চান্স, 80 পেলে ডিএমসি তে চান্স, 90 পেলে ফার্স্ট, আমি যদি সংক্ষেপে বলি, তাহলে এভাবেই মোটামুটি হয়ে আসে। তাহলে তোমাকে এভাবে প্রস্তুতিটা নিতে হবে। আমরা এরপরে যাই। হ্যাঁ, এরপরে যাই। আচ্ছা, এখানে দেখো যে গত বছর আসলে সিনারিওটা কি ছিল। সিনারিও যেটা ছিল যে প্রতি আসনের বিপরীতে মোটামুটি 27 জন, তাহলে 27 জন ভর্তি পরীক্ষার্থী ছিল, যেমন 1,20,000-এর বেশি, মোটামুটি 1,22,000, মানে 23,000-এর মতো, 1,23,000 পার্টিসিপেন্ট ছিল, মোটামুটি 27 জন এক সিটের এগেনস্টে কিন্তু কম্পিটিশন করেছে। সুতরাং অনেক মানে সিভিয়ার কম্পিটিশন হয়, তোমাকে কিন্তু সেরকম ভাবে একটা প্রস্তুতি নিতে হবে। ঠিক আছে, এরপরে যাই আমরা। আচ্ছা, অনেকে জানতে চেয়েছো কোটা সিস্টেমটা কি। আসলে কোটা বলতে কি যে যে কোটাটা থাকে এটা হচ্ছে মুক্তিযোদ্ধা যারা, হ্যাঁ তাহলে মুক্তিযোদ্ধা অনুযায়ী প্রত্যেকটা মেডিকেলে ধরো কোটা থাকে। কথার কথা, তোমার ঢাকা মেডিকেলে মুক্তিযোদ্ধা কোটা আছে 3টা ধরো, বা 5টা। এখন যারা মুক্তিযোদ্ধা কোটার ধারী, হ্যাঁ তারা অ্যাপ্লাই করতে হয়। তো এক্ষেত্রে যারা মুক্তিযোদ্ধা কোটাধারী, ওদের মধ্যে সর্বোচ্চ 5জন যারা সর্বোচ্চ রেজাল্টটা করেছে, ওরা ঢাকা মেডিকেলে পেয়ে যাবে। এর পরের গুলো অন্য অন্য মেডিকেল কলেজে পর্যায়ক্রমে পাবে, মানে কোটাধারীদের মধ্যে তাদের আলাদা একটা প্রতিযোগিতা হবে। এখন মনে করো যে ঢাকা মেডিকেলে লাস্ট যে মার্কসটা, সেই মার্কসটার মধ্যেই মুক্তিযোদ্ধা কোটাধারী 2জন হয়ে গেছে, তো ওদেরকে আর মুক্তিযোদ্ধা কোটায় নিবে না, ওদেরকে মেধা কোটাতেই নিবে। কিন্তু যদি এমন হয় যে লোয়েস্ট মার্ক, ঢাকা মেডিকেলের লোয়েস্ট মার্ক তার চেয়ে কম, এরকম যদি থাকে, কিন্তু মুক্তিযোদ্ধা কোটায় প্রথম 3জন বা 5জনের মধ্যে আছে, তখন কিন্তু তার ঢাকা মেডিকেলে হয়ে যাবে। বিষয়টা এরকম, কোটা সিস্টেমটা। হ্যাঁ, আচ্ছা এখানে আরেকটা জিনিস একটু দেখে নাও, যে আমাদের মেডিকেল ভর্তিচ্ছুরা আর কি কি ভার্সিটিগুলোতে পরীক্ষা নিতে পারবে। এখানে দেখো যে ডেন্টাল, ঢাকা ইউনিভার্সিটি ক ইউনিট, হ্যাঁ আর্মি মেডিকেল কলেজ, বিভিন্ন ইউনিভার্সিটি, হ্যাঁ কৃষিগুচ্ছ, হ্যাঁ তারপরে বিজ্ঞান প্রযুক্তি থেকে শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, তাহলে এই পরীক্ষাগুলো কিন্তু তারা দিতে পারবে। আচ্ছা, এখানে একটু সবাই দেখো পরীক্ষার ধরনটা খুবই ইম্পর্টেন্ট, যে এমসিকিউ ধরনের থাকে হচ্ছে ডেন্টাল এবং আর্মি মেডিকেল কলেজগুলোর পরীক্ষায়। ঢাকা ইউনিভার্সিটিতে এমসিকিউ থাকে 60 মার্ক, কিছু রিটেন থাকে। এমসিকিউ থাকে তোমার হচ্ছে অন্যান্য বড় ইউনিভার্সিটি, রাজশাহী, জাহাঙ্গীরনগর এবং চিটাগাং ইউনিভার্সিটিতে। এরপরে দেখো কৃষিতে শুধু এমসিকিউ, তারপরে জিএসটি গুচ্ছ, সেখানেও শুধু এমসিকিউ, কুয়েট রুয়েট চুয়েট এমসিকিউ। আবার দেখো বুয়েটেক্স আইইউটি মিক্সড, এখানে কিন্তু তোমার এমসিকিউ থাকছে, বুয়েটে কিন্তু প্রিলি টাইপের এমসিকিউ থাকছে। আচ্ছা, তো মোটামুটি ধরো এরকম ভাবে পরীক্ষা হয়। এবং কি কি বিষয় থাকে, বিষয়গুলো যদি আমি সংক্ষেপে বলি, সবগুলোতেই দেখো কমনলি আছে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে, কিছু কিছু জায়গায় বাংলা, আইসিটি, এগুলো রয়েছে। তাহলে মোটামুটি ধরো তুমি যদি বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, ইংলিশ, জিকে প্রস্তুতি নাও, তাহলে মোটামুটি তোমার 90% কভার হয়ে যায়। এর সাথে শুধু বাংলা এবং আইসিটি
এটার কিছু প্রস্তুতি নিতে হবে কয়েকটা ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার জন্য। এবং এক্ষেত্রে যেটা মনে রাখবা যে ম্যাক্সিমাম জায়গায় কিন্তু এমসিকিউ টাইপ, সুতরাং মেডিকেলের প্রস্তুতি নিলে তুমি কিন্তু ভার্সিটি সহ, অন্যান্য কৃষি সহ অন্যান্য জায়গায় কিন্তু, ইভেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও কিন্তু পরীক্ষা দিতে পারবা। তাহলে এই জিনিসটা একটু জেনে রাখা খুবই জরুরি। আচ্ছা, আমরা এরপরে যাই। আচ্ছা, তো এখানে আমরা আসব। তার আগে এখন তোমরা অনেকেই আমাদের জাতীয় মেধায় দ্বিতীয় স্থান তানভীন, তাকে আমি এখন একটু ডেকে নিচ্ছি। তানভীন কি আমাদের সাথে আছো? তানভীনের কাছে অনেকের প্রশ্ন রয়েছে, তাহলে তানভীনের কাছে আমরা একটু যাই। আচ্ছা, হচ্ছে ইংলিশ, হ্যাঁ, হচ্ছে ইংলিশ। হচ্ছে কোন সাবজেক্ট, এটা জানতে চেয়েছো? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে তানভীর রয়েছে, তো তানভীরকে শুরুতেই শুভেচ্ছা জানাচ্ছি। আহ এটা খুবই বড় ধরনের একটা অ্যাচিভমেন্ট, তাই না? যে 1,00,000 মোটামুটি 23,000 স্টুডেন্টের মধ্যে জাতীয় মেধায় দ্বিতীয় স্থান অধিকার করা নিশ্চয়ই অনেক বড় একটা কৃতিত্বের দাবিদার। তুমি এবং তোমার অভিভাবক, তোমাদের শিক্ষক, সবাইকে আমি শুভেচ্ছা জানাই। এবং তোমাকে শুরুতেই অনেক প্রশ্ন চলে আসছে, আসলে আজকে স্টুডেন্টরা অনেক বেশি প্রশ্ন করছে আমাদের ভাইয়া আপুদেরকে সাথে পেয়ে। তো এক্ষেত্রে শুরুতে আমি তোমার মেডিকেলের গল্পটা শুনতে চাই, যে তুমি মেডিকেলের ভর্তি প্রস্তুতিটা কিভাবে নিয়েছিলে এবং আসলে মেডিকেলের প্রস্তুতিটা কিভাবে নেওয়া উচিত, এটা যদি আমাদেরকে একটু বলো। আসসালামু আলাইকুম। মেডিকেল প্রস্তুতির ক্ষেত্রে আসলে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, যে কোচিং ওরিয়েন্টেড পড়াশোনা করাটা বেশি জরুরি। যেমন প্রথমত তোমার হয়তো অন্যান্য টার্গেট থাকতে পারে, তো ওই টার্গেট গুলো একটু দেখে নিবা। আর সেকেন্ডলি যেটা করতে হবে সেটা হলো, তুমি যখন কোচিং একটা ক্লাস করতেছো, মানে কোচিং ওরিয়েন্টেড পড়াশোনা করতে যেটা বুঝি, যে তুমি একটা কোচিং এর ক্লাস করতেছো, দেন ক্লাসের মধ্যে কিন্তু তোমার ভাইয়েরা পড়াচ্ছে, দেন ওই লেকচার অনুযায়ী তোমার মেইন বইটা খুব ভালো মতো শেষ করতে হবে। মানে তোমার ফার্স্ট প্রায়োরিটি থাকবে মেইন বইটা। দেন তোমার মেইন বই পড়া শেষ, তোমার হাতে এনাফ টাইম আছে, দেন তুমি 19 থেকে দেওয়া যে মেডিট্রিক্স বইটা সেটা ফলো করো। বিকজ তোমার ভর্তি পরীক্ষায় কিন্তু অন্যান্য রাইটারের বই থেকে প্রশ্ন হবে। তো ওইখান থেকে যে এক্সট্রা ইনফো গুলো আছে, মানে অন্যান্য রাইটারের যে প্রশ্নগুলো, সেগুলো তুমি মেইন বইয়ে উঠায় নাও বা অ্যাড করে নাও আর কি। সো যখন তুমি, এখন তোমার দেখলা যে আরো টাইম আছে, সো তুমি তখন প্র্যাকটিস বুকে চলে যাবে। আসলে রিসেন্ট ইয়ারে যেটা হয়েছে, কোশ্চেন অ্যানালাইসিস করলে দেখবা যে অনুশীলনী যে প্রশ্নগুলো আছে অন্যান্য রাইটার, সেখান থেকে প্রশ্ন হচ্ছে। রাইটারের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো দেওয়া আছে, ওগুলো প্র্যাকটিস করে নিবা। আমি মনে করি যে এরকম জাস্ট সিম্পল কাজগুলো তুমি ডেইলি করো, দ্যাট উইল ডু। হ্যাঁ, তানভীনকে ধন্যবাদ। আচ্ছা, এ পর্যায়ে একটু জেনে নিতে যাচ্ছি যে অনেকে প্রশ্ন করেছিলে বায়োলজি নিয়ে, মুনমুন বলেছে, তো কেমিস্ট্রি এবং ফিজিক্সের প্রিপারেশনটা আসলে কিভাবে নেওয়া উচিত, এটা যদি একটু বলো। কেমিস্ট্রি আর ছোট ভাইয়া পুরো যারা আছো, অ্যাকচুয়ালি কেমিস্ট্রি বা ফিজিক্স সবার ক্ষেত্রে মেইনলি তোমার সেম টাইপের প্রিপারেশনটাই নিতে হবে। বাট কিছুটা ডিফারেন্স আছে, সেগুলো আমি বলতেছি। প্রথমত তোমার সেম কাজটাই করবা, যে মেলা আবার যে প্র্যাকটিস বুকটা আছে সেটা শেষ করলা, আবার কি কাজ করা উচিত যে প্রত্যেকটা সাবজেক্টের জন্য। যেমন কেমিস্ট্রির যে বিষয়, প্রথমে ফিজিক্সটা বলি। অ্যাকচুয়ালি সবার মনে হয় যে ফিজিক্সে খুব হার্ড কিছু ম্যাথ আসে, আসলে সেটা হয় না। ম্যাক্সিমাম টাইম যেটা দেখা যায় খুব ইজি ম্যাথ, বা রাফও করা লাগে না, ক্যালকুলেশনটা খুব ইজি থাকে, সে এরকম ম্যাথ গুলো আসে। তো ম্যাথ নিয়ে টেনশন করার দরকার নেই, জাস্ট মেইন বই ওরিয়েন্টেড পড়াশোনাটা করে যাও। আর অনুশীলনী প্রশ্নটা খুব ভালো মতো শেষ করতে হবে। দেন তুমি হয়তো বা একটা রাইটারের বই পড়তেছো, বাট অন্যান্য রাইটারের বই থেকেও কিন্তু তোমার সেম কোয়েশ্চেন হবে। সো অন্যান্য রাইটারের ক্ষেত্রে তুমি যদি পড়তে না পারো, তাহলে তোমার মেরিটিক্স বইটা আছে, আর অথবা তুমি ওই রাইটারের যে অনুশীলনের প্রশ্নগুলো আছে সেগুলো পড়ে ফেলো, কারণ অনুশীলনের প্রশ্ন থেকে বিগত বছরগুলোতে অ্যানালাইসিস গুলো দেখবা যে প্রশ্নগুলো বেশি আসতেছে। আচ্ছা, আর কেমিস্ট্রির ক্ষেত্রে যেটা বলবো, কেমিস্ট্রি আসলে গেম চেঞ্জিং পার্টের মতো, কারণ কেমিস্ট্রি থেকে কেমিস্ট্রি হিউজ ইনফো, দুইটা বই আমরা যে মেইন রাইটার হিসেবে পড়ি হাজারিনাক স্যারের, তো ওই দুইটা বই কিন্তু অনেক বড়। তো ওই ইনফোগুলো মনে রাখাটাও মুশকিল, যে ইনফোগুলো মনে রাখতে পারবে সে ভর্তি পরীক্ষায় আগায় থাকবে। সো আলাদা যে কাজটা করা লাগবে কেমিস্ট্রির জন্য, যে তুমি তোমার মেইন পড়াটা
কন্টিনিউ করবা, বাট রিভিশনের জন্য তো প্রতিদিন তোমার যে টাইমটা থাকবে ওইখানে তুমি কেমিস্ট্রিটা একটু বেশি করে ইনক্লুড করবা, তাহলে দেখবা যে তোমার কেমিস্ট্রিতে ভালো হচ্ছে এবং আলটিমেটলি তুমি ভর্তি পরীক্ষা ভালো করতে পারছো। জি ভাইয়া। সানি ভাইয়া মাইক্রোফোনটা অন করে নেবেন প্লিজ। হ্যাঁ তানবিন, ধন্যবাদ। এই প্রশ্নটাই আসলে অনেকে করছিল যে কেমিস্ট্রিটা আসলে কিভাবে পড়া যায়। হ্যাঁ, তো আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই যে অনেক স্টুডেন্ট এটা প্রশ্ন করে যে যে পরীক্ষাগুলো হয় মেডিকেল স্ট্র্যাটেজিটা কি হবে, এক্সাম স্ট্র্যাটেজি কি হবে, যেমন সিঙ্গেল অ্যান্সার থাকে, ডাবল অ্যান্সার থাকে, ব্ল্যাঙ্ক থাকে, তাহলে কিভাবে অ্যান্সার করব? হ্যাঁ, একটা প্রশ্নে কতগুলো অ্যান্সার করব? আবার অনেকে বলছে যে ইউনিক এক্সাম সিস্টেম বিষয়টা কি। হ্যাঁ, এগুলো নিয়ে একটু স্টুডেন্টদের মধ্যে আছে, একটু কনফিউশন আছে। তো তুমি যদি একটু ক্লিয়ার করো যে তোমার অভিজ্ঞতাটা বলো যে আসলে কি স্ট্র্যাটেজিতে আসলে পরীক্ষাগুলো দেওয়া উচিত। হ্যাঁ, সেটা যদি একটু বলো। বেসিক্যালি আমাদের মনে হয় যে হয়তো বা সেকেন্ড আনসার বা দুইটা আনসার থাকতে পারে। আসলে ম্যাক্সিমাম টাইম যেটা হয় দুইটা আনসার আসলে থাকে না, বাট এটা আমাদের কনফিউশনের কারণে মনে হয় যে দুইটা আনসার আছে, অথবা সামটাইম ভুল ক্রমে চলে আসে। আসলে দুইটা আনসার যেটা থাকবে সেটা আসলে প্রশ্নকর্তার ভুল। তো আমি যেটা বলবো আসলে এটার রাইট কোনো সলিউশন এখন পর্যন্ত আমিও পাই নাই যে ওগুলো দাগানো উচিত আর কিপ করা উচিত, বাট যেহেতু তোমাদের রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। যদি দুইটা কোয়েশ্চেন দুইটা আনসার থাকে একটা কোয়েশ্চেনে, দেন এই কোয়েশ্চেন গুলোকে স্কিপ করো, কারণ এই কোয়েশ্চেন গুলোর জন্য তোমার চান্স মিস হবে না। তো ওগুলো নিয়ে টেনশন করার দরকার নাই। আর সবগুলো কোয়েশ্চেনে জাস্ট একটা আনসার করার চেষ্টা করবা। দেন তোমাদের পরীক্ষার হলে যখন যাবা তখন তোমাদের যে কোয়েশ্চেনটা সেট আপ করা হবে, তো ওই কোয়েশ্চেনের মধ্যে যদি মনে হয় তোমার ভুল আছে কোনো আনসার, তো ওই কোয়েশ্চেনটা তোমার স্কিপ করলে সবচেয়ে ভালো হয়, কোনো আনসার করার দরকার নাই। আর এখানে যে আচ্ছা, তোমার ইউনিক এক্সাম সিস্টেম যেটা, হ্যাঁ আমি একটু ভুলে গেছিলাম, বাট ইউনিক এক্সাম সিস্টেম যেটা তোমার ভর্তি পরীক্ষার আলোকে তোমার 19 থেকে একটা পরীক্ষা নেওয়া হয়। সো তুমি যখন ফার্স্ট টাইম যখন পরীক্ষা দিবা, দেন তুমি ডাইরেক্ট ওই কোয়েশ্চেনটা ফেস করতেছো, সেটা তোমার জন্য কিন্তু কনফিডেন্স লেভেল ওরকম থাকবে না। সো তুমি যদি আগে থেকে এই পরীক্ষাগুলো দাও, দেন তুমি বুঝতে পারবা কোয়েশ্চেনের প্যাটার্ন সম্পর্কে বা কোয়েশ্চেন টাইপ সম্পর্কে। দেন তুমি কিন্তু একটা এক্সপিরিয়েন্স নিয়ে যাচ্ছ এক্সাম হলে, যেটার জন্য হয়তো তোমার তোমার যদি এক্সাম এক্সপিরিয়েন্সটা না থাকতো তুমি হয়তো দুইটা কোয়েশ্চেন ভুল করতে পারতা। তো এটা তোমার এক্সাম হলে আরো হেল্পফুল হবে। রাইট। আচ্ছা, অনেকে বলছে যে কতগুলো দাগাবে, প্রশ্ন কতগুলো দাগাবে 100টার মধ্যে, এটা এটা যদি একটু বলো। আচ্ছা, এটা আসলে পুরো এক্সাম হলের অবস্থাটার উপর ডিপেন্ড করতেছে, কারণ প্রত্যেক বছর কোয়েশ্চেন একই মানে মোটামুটি স্ট্যান্ডার্ড হচ্ছে, বাট সমস্যা হলো হয়তো কোনো বছর একটু বেশি কঠিন হচ্ছে, আবার কোনো বছর একটু সহজ হচ্ছে। সো ওইটা তোমার এক্সাম হলে গিয়ে বুঝতে হবে যে আসলে কোয়েশ্চেনটা এবার কিরকম হয়েছে। দেন তুমি একটা রাইট ডিসিশন নাও যে আমি কি আরো কোয়েশ্চেন দাগাবো, কি মানে 90-র বেশি দাগাবো নাকি একটু কম দাগাবো। অ্যাকচুয়ালি যেটা হয় তার চেয়ে ভালো হয় তুমি আরেকটু জিনিস আরেকটু ভেবে দেখো, যখন তোমার হাতে কোয়েশ্চেনটা আসবে, দেন তুমি কোয়েশ্চেনটা প্রথম স্টেপ যখন নিবা, তখন তুমি এত ইজি কোয়েশ্চেন দেখাবা যেটা তুমি জাস্ট একবার দেখলেই পারতেছো। দেন তুমি সেকেন্ড স্টেপে আসো, তোমার একবার কোয়েশ্চেনটা রাউন্ড দেওয়া শেষ, তুমি এনাফ এক্সপিরিয়েন্স পাইছো। সেকেন্ড বার তুমি যখন আসবা তখন দেখবা যে তোমার আরো কিছু ইনফো মনে পড়তেছে, বিকজ তোমার ব্রেন সেগুলো আরো কানেক্ট করে দিচ্ছে তোমার সাথে। সো তুমি সেকেন্ড স্টেপে কিন্তু আরো কিছু দাগাইতে পারতেছো। বাট সেকেন্ড স্টেপে তুমি ওই কোশ্চেন গুলো দাগাবা তুমি যেগুলো ফার্স্ট স্টেপে মনে হয়েছে জাস্ট একটু টাফ হচ্ছে, আমার একটু ভাবা উচিত, সেগুলো তুমি সেকেন্ড স্টেপে দাগাও, তাহলে দেখবে তোমার ভুলের পরিমাণ কমে আসতেছে। তুমি সেকেন্ড স্টেপ শেষ করছো, থার্ড স্টেপে তুমি ওই সব কোশ্চেন দাগাও যেগুলো খুব এভাবে করে তুমি বারবার কোশ্চেন গুলো রাউন্ড দাও, স্টেপ বাই স্টেপ তোমার কোশ্চেন গুলো ইজি টু হার্ড বাই শেষ। এখন তুমি দেখতেছো যে তোমার কিছু কোশ্চেন হয়তো রিস্ক নেওয়া উচিত। হ্যাঁ, তো সেই সময় তোমার স্ট্র্যাটেজি আবার চেঞ্জ হবে। তুমি বুঝবা যে তোমার একটা কোশ্চেন যেগুলো আসতেছে হয়তো তোমার 10টা কোশ্চেন বা 5টা কোশ্চেনে তোমার কনফিউশন। যদি এমন হয় যে কোশ্চেনের 4টার মধ্যে তোমার কনফিউশন হচ্ছে, দেন ওগুলোতে আনসার করার দরকার নাই। তুমি এমন কোশ্চেনের আনসার গুলো করে ফেলো যেগুলোর মধ্যে তুমি আনসারটাকে দুইটা অপশনে নিয়ে আসতে পারতেছো। ওগুলো যখন আনসার করবো তোমার কারেক্ট করার প্রবাবিলিটি আর বাড়বে। এভাবে তুমি যখন কারেক্ট করতে থাকবে তখন তুমি সবার থেকে আলাদা হতে পারবা। আর একটা কথা কি যে একটু মাথায় রাখতে হবে, তোমার এখানে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। সো এমন কোনো কোশ্চেনের আনসার দেওয়ার দরকার নাই যেটা তুমি একবার
টাইম দেখছো আর তুমি যেটা সম্পর্কে কখনো তুমি শোনো নাই বা যে ইনফোটা তুমি পড়ো নাই, ওই কোশ্চেন গুলোর জন্য কিন্তু তোমার চান্স মিস হবে না। চান্স মিস হবে ওই সব কোশ্চেনের জন্য যেগুলো কোশ্চেন খুব ইজি ছিল, বাট তুমি ওই এক্সাম হলে ওগুলো দাগাইতে পারো না। আর ডিএমসি তে চান্স পাওয়ার জন্য তোমার যেটা করতে হবে যে তোমার ডেইলি পড়াশোনাটা ক্যারি করতে হবে। আচ্ছা, হ্যাঁ তানভীর, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, আরেকটা বিষয় যদি বলো যে এই যে অনেক সময় প্রশ্নে এরকমই থাকে, কোশ্চেন অ্যানালাইসিস করা থাকে, হ্যাঁ, যে একটু ব্যাখ্যামূলক ভাবে যে দেওয়া থাকে, এই বিষয়টা আসলে স্টুডেন্টদের জন্য কেমন হয়? মানে শুধু কি প্রশ্ন উত্তরটা জেনে যাবে নাকি অ্যানালাইসিস সহ ওরা প্রস্তুতিটা নিবে? আর মডেল টেস্ট, যে আমাদের ফাইনাল মডেল টেস্ট সলিউশন বুক দেওয়া হয়, অথবা মডেল টেস্ট বুক যেটা প্র্যাকটিসের জন্য দেওয়া হয়, তো এই বিষয়গুলো আসলে তোমার প্রস্তুতিতে কেমন ভাবে হেল্প করেছিল, বা স্টুডেন্টদের এই বইগুলো আসলে কিভাবে ওরা ইউজ করবে যাতে করে ওদের অ্যাডমিশনের জন্য হেল্পফুল হয়? আচ্ছা, এক্ষেত্রে যেটা বলবো যে লাস্ট মোমেন্টে হয়তো বা ওদের বাসায় প্র্যাকটিস করার জন্য কিছু কোশ্চেন দেওয়া হবে। তো ওই কোশ্চেন গুলো যখন প্র্যাকটিস করবে তখন তোমার যখন বাসায় এক্সাম দিবা দেন তোমার কিছু ভুল হবে। তো ওই ভুলগুলা তুমি সলিউশনটা জাস্ট সলিউশন বুক থেকে দেখে নিলা। যখন তুমি এক্সট্রা সলিউশন বুকটা দেখলা তখন হতে পারে যে ইনফরমেশন তুমি ভুল করছো সেটা হয়তো তুমি যে মেইন রাইটারের বইটা পড়তেছো সেটাতে নাই। দেন তুমি ওই প্রশ্নটা করে নিলা, অথবা অ্যাড করে নিলা, তাহলে তুমি কিন্তু বেনিফিটেড হচ্ছ। সো বাট তুমি একটা এক্সাম দিছো, সেখানে তোমার 10টা কোশ্চেন ভুল হয়েছে, 2টা কোশ্চেন পাবা, সলিউশন বুকটা ওইখানে তোমাদের বেশি কাজে দেবে। আর একটা কথা হলো তুমি যত বেশি কোশ্চেন অ্যানালাইসিস করবা, কোশ্চেন অ্যানালাইসিস অর এক্সাম দিবা, তত বেশি তোমার এক্সপিরিয়েন্সটা বাড়বে। তুমি যখন এখন তুমি অ্যাডমিশনটা শুরু করতেছো, সো তোমার এক্সপিরিয়েন্স খুবই কম। সো তুমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করতে থাকবা, কোশ্চেন এক্সাম দিতে থাকবা, দেন তুমি বুঝবা যে বইয়ের কোন লাইনটা ইম্পর্টেন্ট। দেন তুমি নিজেই ফাইন্ড আউট করতে পারবা যে বইয়ের এই লাইনটা থেকে হয়তো বা এই কোশ্চেন গুলো আসবে। সো এই জন্য তোমার যে কোশ্চেন গুলো তোমাদের বাসায় দেওয়া হবে সেগুলো তুমি সলভ করবা এন্ড এক্সপিরিয়েন্স গ্যাদার করবা। আর 10টা কোশ্চেন যদি ভুল হয়, 10টা কোশ্চেন কখনোই রেখে দিবা না, কারণ এই 10টা কোশ্চেন থেকে হয়তো একটা কোশ্চেন তোমার মেইন পরীক্ষায় আসতে পারে, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। ইভেন আমি 2টা কোশ্চেন পাইছিলাম, যেটা আসলে খুব হেল্পফুল হয়েছিল। তো তোমার এটা এটা ক্লিয়ার হ্যাঁ, এটা করতে হবে যে আমি ভুল আমি রাখছি না। ঠিক আছে, রাইট, মানে যেগুলো স্টুডেন্টদের ভুল হয়, এমন হয় কি ওই প্রশ্নটা যখন মেইন পরীক্ষায় চলে আসে, ওই যে স্টুডেন্টরা কোচিং এ ভুল করে ওই প্রশ্নগুলা, ওরা কিন্তু মেইন পরীক্ষায় কখনোই ভুল করে না, কারণ তার মাথায় কিন্তু এটা থাকে যে ওইটা আমার ভুল হয়েছিল। হ্যাঁ, এটা কিন্তু খুব ভালো একটা পয়েন্ট বলেছো। আচ্ছা, এখন সার্বিকভাবে ওদের প্রস্তুতিমূলক যদি কিছু কথা বলে শেষ করো আর কি। হ্যাঁ, এরপরে আমরা রিয়াদকে একটু ডেকে নিব। হ্যাঁ, প্রস্তুতির ক্ষেত্রে হ্যাঁ কারণ তানভীর, তোমার লাইফ হ্যাঁ তুমি তাহলে ফলো সার্বিকভাবে করবে। একটা, হ্যাঁ 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 একটু গাইডলাইন দিয়ে শেষ করো। আচ্ছা, আচ্ছা, রুটিনের ক্ষেত্রে তোমার যে কাজটা করবে যে নিজে একটা রুটিন বানাবা, এবং রুটিনটা যেন কোচিং ওরিয়েন্টেড হয়, মানে কোচিং এ তোমার যে পড়াটা দিচ্ছে সেগুলো যেন তুমি জাস্ট একটা টাইম মতো শেষ করতে পারো। এমন যেন না হয় যে আমি এতটা থেকে এতটা পর্যন্ত জাস্ট ফিজিক্স পড়বো, এতটা টাইম গুলো এইভাবে বাইন্ড আউট করো না। জাস্ট আমার এইটুকু পড়ার সময় আমি এই পড়ার সময়টুকুর মধ্যে আমার কোচিং এর পড়াগুলো শেষ করে দেবো। দ্যাট আর এখন তোমরা যে জার্নিটা শুরু করতেছো, তো এখানে তোমাদের ভুল হওয়ার সময় সবচেয়ে বেশি। তো এমন কিছু যেন এই জন্য তুমি ডে বাই ডে অবস্থাটা আপডেট করতে থাকো। আর অ্যাডমিশন টাইম সবচেয়ে ক্রিটিক্যাল যে বিষয়টা সেটা ডিপ্রেশনে পড়া করো না কেন, তোমার শেষটা যেন ভালো হয়। যদি তুমি এটা ইনশিওর করতে পারো, একটা বিষয় যেটা আমরা তাও রাখতে হবে, ধরো তোমার অ্যাটেন্ড সেট আপ করা হচ্ছে, সম্ভবত মোটামুটি ডিএমসি তে চান্স হয়ে যাচ্ছে, আর হয়তো বা তুমি 20 অথবা 25টা কোশ্চেন যদি নাও পারো, দেন তোমার কিন্তু মেডিকেল মিস হচ্ছে না, তুমি মেডিকেলে চান্স পাচ্ছ। সো তোমার বাকি যে কোশ্চেন, অর্থাৎ তোমার যে 85টা কোশ্চেন পারতে হবে, অর যে 75টা কোশ্চেন তুমি পারলে মেডিকেলে চান্স পাবা, ওই কোশ্চেন গুলোর জন্য ইচ্ছা মতো পরিশ্রম
পরিশ্রম করার কোনো বিকল্প নাই। তুমি যখন পরিশ্রম করবে আল্লাহ তোমার উপর ইনশাআল্লাহ খুশি হবেন, এবং তোমার খুশি তোমার পরিশ্রমটা দেখে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে মেডিকেল আলহামদুলিল্লাহ চান্স পাইছি। ইনশাআল্লাহ তোমরাও আমাদের জায়গায় একদিন চলে আসবা, টিএমসি তোমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। ইনশাল্লাহ। হ্যাঁ তানভীর, তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের তানভীর ভাই এতক্ষণ ধরে তার এক্সপিরিয়েন্স এবং তোমাদের জন্য দিক নির্দেশনামূলক কথাবার্তা বললো। তো তানভীর আমাদের সাথেই আছে। তোমাদের আরো প্রশ্ন থাকলে ভাইয়াকে করো, নিশ্চয়ই ভাইয়া সুবিধাজনক ভাবে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে। আর এক্ষেত্রে এই পর্যায়ে আমি একটু জাতীয় মেধায় তৃতীয় আমাদের রিয়াদকে ডেকে নিচ্ছি। রিয়াদ, আছো আমাদের সাথে? হ্যাঁ, আমি এখানে একটু বলে রাখি, রিয়াদের একটা বিশেষ আহ, ভাবে সে অবশ্যই কৃতিত্বের দাবিদার এবং ডাবল কংগ্রাচুলেশন পাবে। রিয়াদ হচ্ছে এবছর জাতীয় মেধায় যে তৃতীয় স্থান অধিকার করেছে। ও সরকারি আনন্দমোহন কলেজে ছিল, তার পড়াশোনা কিন্তু ময়মনসিংহে। এবং পরবর্তীতে যেটা হয়, স্টুডেন্টদের মধ্যে অনেকেরই এরকম ধারণা থাকে যে ঢাকায় আসলে মনে হয় কোচিং এর প্রিপারেশনটা ভালো হয়। হ্যাঁ, এখানে কম্পিটিশন বেশি, ভাইয়ারা ভালো। হ্যাঁ, এ ধরনের কিন্তু অনেক মিথ, আমি মিথই বলবো, মিথ প্রচলিত আছে। তো আসল বিষয়টা হচ্ছে, দেখো রিয়াদ কিন্তু সে ইতে ছিল, সে ঢাকার কিন্তু কোনো কলেজে বা স্কুলে পড়াশোনা করে নাই। সে ময়মনসিংহেই ছিল এবং কোচিং এর সময় উন্মেষ ময়মনসিংহ ব্রাঞ্চেই ছিল, সেখানকার সার্ভিস সে গ্রহণ করেছে। এবং সে বাসাতেই ছিল, সে ময়মনসিংহে থেকে কিন্তু এরকম জাতীয় মেধায় তৃতীয় স্থান অধিকার করেছে। তার মানে হচ্ছে যে আসলে ঢাকায় আসাটা জরুরি না, হ্যাঁ, বা কোন লোকালিটি কোন এরিয়া থেকে তুমি পড়াশোনা করছো সেটা এত গুরুত্বপূর্ণ না। কারণ বুঝতেই পারছো যে এখন একটা কোভিড সিচুয়েশন, করোনা পরিস্থিতিতে আসলে ঢাকায় এসে মেসে থাকা অথবা অন্য কোথাও থাকা, হ্যাঁ, তো সব মিলাই কিন্তু স্টুডেন্টের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এবং আমাদের সাথে যে গার্ডিয়ান যারা রয়েছেন তাদেরকেও বলছি যে আপনারা নিশ্চয়ই আরেকবার চিন্তা করে দেখবেন যে আসলে স্টুডেন্টকে ইন্টার পরীক্ষা কেবল দিচ্ছে এরকম স্টুডেন্টরা যখন ঢাকায় চলে আসবে এরকম কোভিড সিচুয়েশন, হ্যাঁ, তো পরবর্তীতে আসলে কিছু সমস্যা হয়তো হয়ে যেতে পারে। তো যে কারণে আমরা আসলে ঢাকায় তাদেরকে পাঠাই, সেটা হচ্ছে যে একটু কম্পিটিশনটা ভালো হবে, একটু পড়াশোনাটা ভালো হবে, হ্যাঁ, ভালো টিচার পাবে, ভালো সার্ভিস পাবে। তো এই বিষয়টা যদি আসলে আমার এলাকাতেই আমরা ইনশিওর করতে পারি, তাহলে কেন যাব, তাই না? নিজের বাসায় থেকে নিজের মায়ের হাতে রান্না খেয়ে সে যদি প্রিপারেশনটা নিতে পারে, তাহলে এর চেয়ে ভালো আর কি হতে পারে? তো তারই একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে তানভীর, আমাদের রিয়াদ। তো রিয়াদ, কি আছো আমাদের সাথে? জি ভাই, আছি। আচ্ছা রিয়াদ, তাহলে আসো। তোমাকে কয়েকজন প্রশ্ন করছে, তাহলে আমরা তোমার কাছ থেকে কিছু এক্সপিরিয়েন্স শুনি, তোমার এক্সপিরিয়েন্স শুনি এবং তোমার প্রশ্নগুলোর একটু যদি উত্তর করো। আচ্ছা, হ্যাঁ রিয়াদ, তোমার ভর্তি প্রস্তুতির গল্পটা একটু বলো, যে কিভাবে তুমি প্রস্তুতি নিয়েছিলে এবং সার্বিকভাবে ওদের কি করণীয়, এসব নিয়ে তুমি যদি একটু আমাদের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম। প্রথমেই শুকরিয়া মহান আল্লাহর প্রতি যে আজকে এই পর্যন্ত আসতে পারছি, এবং অবশ্যই ধন্যবাদ উন্মেষ পরিবারকে যে আমাকে এখানে আমার জুনিয়রদের উদ্দেশ্যে কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য। অবশ্যই ফার্স্ট অফ অল যে আমাদের আপনি যে বিষয়টা উপস্থাপন করলেন যে ঢাকায় যাওয়ার বিষয়টা, তো আমাদের ক্ষেত্রে দেখা যায় আমরা মূলত আমাকে ডাক যেহেতু দেবো। যেহেতু আমাদের অনেকেরই ধারণা থাকে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা অনেকটা ঢাকা কেন্দ্রিক। কিন্তু এক্ষেত্রে আসলে আমি একটা জিনিস এক্স্যাক্টলি। বিশ্বাস করি যে হ্যাঁ, ঢাকা অবশ্যই আমাদের চেয়ে অনেক এগিয়ে, হয়তো এটা আমাদের দেশের কাঠামোগত কারণেই। কিন্তু আমরা একটা নতুন স্টুডেন্ট যখন ঢাকা যায়, ধরুন আমি ময়মনসিংহ থেকে ঢাকা গেলাম জাস্ট ফর 3 and 4 months। আমার যেহেতু অ্যাডমিশন প্রিপারেশনের জন্য আমরা 3 থেকে 4 মাস সময় পাই। তো এই 3 থেকে 4 মাসের জন্য যখন আমি ঢাকা যাব, তখন আমাকে কয়েকটা বিষয় এনশিওর করতে হয়, যেমন আমার থাকা, নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া, ভালো খাওয়া। একটা নতুন পরিবেশের সাথে যখন আমি সম্পূর্ণভাবে নতুনভাবে মানিয়ে নিতে চাই, তো আমার স্বাভাবিকভাবেই কিছু সময় প্রয়োজন হয়। একটা বাচ্চা যখন নতুন হাঁটতে শিখে, তখন তো আমাকে তাকে হাঁটতে শেখাতে হয়। তো আমি যখন ঢাকা যাব, স্বাভাবিকভাবে আমি একটা নতুন পরিবেশের সম্মুখীন হব, নতুন কিছু পরিস্থিতির সম্মুখীন হব। তো এই যে একটা নতুন পরিস্থিতির সাথে সম্পূর্ণভাবে মানিয়ে নেওয়া, এটা কিন্তু একটা আমি মনে করি একটা ডিফিকাল্ট বিষয়। তো আরেকটা থার্ড যে আমি একটা বিষয় যেটাতে আমি একটু দেখো উপস্থাপন করতে চাই,
সেটা হচ্ছে যে আমরা যখন আমরা যে পরিবেশে থেকে অভ্যস্ত, সেখানে আমার অনেক বন্ধু বান্ধব থাকে যাদের সাথে আমি আমার বিষয়গুলা শেয়ার করার সুযোগ পাই। আমি আমার পড়াশোনার বিষয়গুলা, আমার কোন বিষয়গুলা আমার উইক এবং কোন ক্ষেত্রে আমার কাজ করতে হবে, সে কিভাবে প্রিপারেশন নিচ্ছে, এই বিষয়গুলো আমি তাদের সাথে শেয়ার করার সুযোগ পাই। কিন্তু আমি যখন ঢাকা যাব, তখন তো আমার মোটামুটি পরিচিত লোকজন থাকবে না, আমার বন্ধু বান্ধব থাকবে না। আমি কাদের সাথে আসলে বিষয়গুলো শেয়ার করব? তো এক্ষেত্রে একটা বিষয় গুরুত্বপূর্ণ। তো আমি মনে করি না যে কোনোভাবে আসলে ঢাকা মানে এটা তো অবশ্যই একজনের পার্সোনাল অপিনিয়ন, সে যাবে কি যাবে না, সে কোথায় থেকে প্রিপারেশন নেবে। কিন্তু আমি পার্সোনালি যদি আমাকে প্রেফার করতে বলা হয়, আমি অবশ্যই আমার নিজের জায়গা থেকে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করব, যেহেতু আমার পরিবার আছে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। কারণ একজন আমরা তো একটা ডিপ্রেশন শব্দটার সাথে অনেক বেশি পরিচিত এই মেডিকেল বা যে অ্যাডমিশন যাত্রায়। কিন্তু এই মেডিকেল বা অ্যাডমিশন যাত্রার ক্ষেত্রে এই ডিপ্রেশনকে কাটিয়ে ওঠার জন্য আমাদের একটা বড় হাতিয়ার হয় আমাদের পরিবার, আমাদের বন্ধু বান্ধব। তাদের দেখে আমরা শিখি, আমরা যে কোনো বিপদের সম্মুখীন হলে আমরা আমাদের পরিবার থেকে সাপোর্ট পাই। কিন্তু এই যে হঠাৎ যদি আমরা ঢাকা চলে যাই, আমাদের পরিবারকে ছাড়তে হয়, নতুন পরিবেশে মানিয়ে নেওয়া, নতুন লোকজনদের সাথে মানিয়ে নেওয়া, হয়তো কোনো কারণে আমার একটু খারাপ রেজাল্ট হলো, তখন যে আমার পরিবার থেকে যে ইন্সপিরেশনটা আমার পাওয়ার কথা, সেটা হয়তো আমরা পাবো না। তো এই সার্বিকভাবে আমার কাছে মনে হয় যে আসলে ঢাকা কেন্দ্রিক যে বিষয়টা, সেটা আসলে এখন কেউ চাইলে, সে যদি রাইট। নিজে ডেডিকেটেড হয়, নিজের প্রতি বিশ্বাস থাকে এবং আল্লাহর প্রতি বিশ্বাস রেখে অনেস্ট ওয়েতে সে যদি প্রিপারেশন নিতে থাকে, ইনশাল্লাহ সে তার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবে। সেক্ষেত্রে ঢাকা যাওয়ার খুব বেশি প্রয়োজন আমি মনে করি না। নিশ্চয়ই। রিয়াদের কাছে ছোট এখন ভাই তোমার বোনদের তাহলে অনেকের প্রস্তুতির অনেকগুলো প্রশ্ন হ্যাঁ, আছে, তার মধ্যে একটা প্রশ্ন বারে বারে কমন আমি দেখলাম যে বারে বারে ঘুরে ফিরে আসছে। সেটা হচ্ছে যে এক্সাম হ্যাঁ, হলে মাথা ঠান্ডা রাখার টিপস। আর আহ, এরকম আর কি, যে কোনো হঠাৎ করে চেঞ্জ হলে বা হঠাৎ করে কোনো প্রশ্ন দেখে ভড়কে গেলে বা এরকম আকস্মিক কোনো পরিস্থিতির সম্মুখীন হলে মাথা ঠান্ডা রাখার উপায়টা কি? জি, এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হয়তো এই বিষয়টা নিয়ে আসলে আলোচনা খুব কম হয়, যে আমরা আসলে মেইনলি ফোকাস থাকে যে আমরা কিভাবে প্রিপারেশন নিব। কিন্তু আসলে আমার এক্সাম হল পর্যন্ত যাওয়ার পর যে বিষয়টা, সেটা আমার মনে হয় যদি একজন অ্যাডমিশন পরীক্ষার্থীর যদি 50% যদি প্রভাব ফেলে তার অ্যাডমিশন প্রিপারেশন, তো 50% তার প্রভাব ফেলবে তার অ্যাডমিশন হলে যে সে কি পরিস্থিতি, সে কিভাবে সামলাচ্ছে। তো এই অ্যাডমিশন হলে যাওয়ার পর মাথা ঠান্ডা রাখাটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে কয়েকটা বিষয় হাতিয়ার হিসেবে কাজ করবে। 1 নাম্বার হচ্ছে ভালো প্রিপারেশন, 2 নাম্বার হচ্ছে নিজের প্রতি আস্থা রাখা যে আমি পারবো, 3 নাম্বার হচ্ছে আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহ তাআলা ন্যায় বিচারক, উনি আমার পরিশ্রমের মূল্য অবশ্যই দিবেন। এবং 4 নাম্বার যে বিষয়টা, সেটা হচ্ছে বিকল্প অপশন হাতে রাখা। তো একটা বিষয় কি, আমি একটা জিনিস পার্সোনালি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা অবশ্যই মানুষের জন্য তার সর্বশ্রেষ্ঠ যে অপশনটা, সেটাই তার জন্য সিলেক্ট করেন তার বান্দার জন্য। তো এক্ষেত্রে হয়তো আমার কোনো কারণে স্লিপ হতেই পারে যে আমি মেডিকেলে চান্স পেলাম না কোনো কারণে। সেটা মেনে নেওয়ার মতো আমার স্ট্যামিনা থাকতে হবে, বা আমার সেই শক্তিটা থাকতে হবে যে না, আমি মেডিকেলে চান্স পেলাম না, হয়তো সামনে আরো ভালো কিছু আমার জন্য অপেক্ষা করতেছে। তো এই মেন্টালিটি যখন একজন স্টুডেন্ট রাখবে তার মাথায়, তো সে স্বাভাবিকভাবে চাপটা কম অনুভব করবে। কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে কোচিং এ 100 পাইতো বা 90+ মার্কস পাইতো সবসময়, তারাও অনেক ক্ষেত্রে চান্স পায় না। তো তাদের ক্ষেত্রে আসলে যে বিষয়টা হয়, তারা অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলে যে আমাকে চান্স পাইতেই হবে, না হলে আমার পরিবার কি বলবে, বা তারা মুখ দেখাবে কিভাবে, আমার পাশের লোক কি বলবে। এই ধরনের প্রেশার গুলো আসলে নেওয়া যাবে না। মনে রাখতে হবে যে আমাদের জীবন আমরা নিজেদের মতো রাইট। করে খুব সুন্দরভাবে গুছিয়ে নেব। তো এই বিশ্বাসটা নিজের মধ্যে রাখতে হবে যে আমি যেভাবেই হোক, যেহেতু আমি পরিশ্রম করতেছি, ইনশাল্লাহ আমি অবশ্যই একসময় ভালো জায়গায় যাব। আল্লাহর অশেষ রহমতে আমি একসময় ভালো জায়গায় যাবই। তো এটা যে কোনো পন্থাই হোক, অবশ্যই অনেস্ট হইতে। তো এই বিশ্বাসটা অবশ্যই রাখতে হবে। এবং পরীক্ষার হলে পরীক্ষা যখন শুরু হবে, তো সবচেয়ে ভালো যে পন্থা, সেটা হচ্ছে যে যেগুলো কনফিউজিং কোশ্চেন, সেগুলো ফার্স্ট টাচে দেখা মাত্র স্কিপ করা এবং ওগুলা গোল বৃত্ত দিয়ে মার্ক করে রাখা। তো তারপরে এভাবে যখন ফার্স্ট রিভিশনটা কমপ্লিট হবে, ফার্স্ট রিভিশন দেওয়ার পরে সে বুঝতে পারবে যে আসলে কোশ্চেন স্ট্যান্ডার্ডটা কেমন, ইজি হয়েছে না টাফ হয়েছে। তো আমরা জানি যে কোশ্চেন যখন একটু হার্ড হয়, তখন একটু বেশি মার্কস প্রয়োজন হয়, আর কোশ্চেন যখন ইজি হয় তখন কোশ্চেন যখন হার্ড হয়, একটু কম মার্কসে আমরা চান্স পাই। আবার
কোশ্চেন যখন একটু ইজি হয় তখন একটু বেশি মার্কসের প্রয়োজন হয়। তো একজন স্টুডেন্ট যখন সে বুঝতে পারবে যে আসলে সে ফার্স্ট টাচে কয়টা দাগাইতে পারছে, তো স্বাভাবিকভাবে তার কোশ্চেন সম্পর্কে একটা ধারণা সে পাবে। তো সে তখন তার নেক্সট স্টেপটা নিতে পারবে। সে তখন 50-50 যে কোশ্চেন গুলা থাকে সেগুলো সে দাগাবে। তো আর যেগুলা একদমই পারে না সেগুলো স্কিপ করতে হবে, কারণ এখানে নেগেটিভ মার্কিং এর একটা বিষয় থাকে। যেহেতু আমরা একটা ভুল কোশ্চেন থাকলে আমার 0.25 কাটা, রাইট। তো 0.25 কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ আমরা দেখবো যে শেষের দিকে যেমন 70-71 এর ক্ষেত্রে একই মার্কস পেয়ে ভিন্ন ভিন্ন মেডিকেলে চান্স হয়েছে। তো এই ক্ষেত্রে কিন্তু 0.25 মার্কসটা খুব একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যেমন আমাদের প্রথম এবং আমার মধ্যে মার্কস ডিফারেন্স হচ্ছে 0.25। তো এই ক্ষেত্রে হয়তো আমরা যখন 9-10 বা এইচএসসি পরীক্ষা দিব তখন কিন্তু এই 0.25 মার্কস কোনায় আসবে না, হয়তো বা 0.51 মার্কসের ডিফারেন্স হয়। তো এগুলো আমরা আসলে খুব একটা কনসিডার করি না। কিন্তু এই যে ভর্তি পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু 0.25 মার্কসটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ একটা ভর্তি পরীক্ষা হচ্ছে কেমন বিষয়, যেমন আমরা একটা রেসের কথা আনতে পারি। যখন আমরা একটা রেস দেই তখন কিন্তু সবাই ধরলাম একটা রেসে অংশগ্রহণ করলো 10 জন, তো 10 জনই তার যে এটা আছে, মার্কসটা আছে সেই পর্যন্ত পৌঁছাইলো। কিন্তু হয়তো এইচএসসি তে 80 পাইলো সবাই, সবাই এ প্লাস, আমার কিন্তু কোনো সমস্যা নেই। কিন্তু এই যে ভর্তি পরীক্ষার যে বিষয়টা, সেক্ষেত্রে কিন্তু অনেকটা রেসের মতো, যে আমার প্রথম 3 জনই পুরস্কারটা পাবে। তো সেক্ষেত্রে সবাই যদি পৌঁছায় তারপরও কিন্তু শুধুমাত্র প্রথম 3 জনই তার পুরস্কারটা পাচ্ছে। তো এই ভর্তি পরীক্ষার বিষয়টা অনেকটা সেরকম, যে আমরা হয়তো 1,20,000 স্টুডেন্ট অংশগ্রহণ করবে, কিন্তু চান্স পাবে আলটিমেটলি সেই 4,000 জন যারা যোগ্য। তো সেক্ষেত্রে আমার এক্ষেত্রে কিন্তু কোনো ফিক্সড মার্কস নাই যে আমার 70 পাইলে আমার চান্স হবে বা 80 পাইলে আমি ডিএমসি তে পাবো, সেরকম কোনো কিন্তু ফিক্সড মার্কস নাই। তো সেক্ষেত্রে আমার কম্পিটিশন হবে প্রত্যেকের সাথে, যে আমার 0.25 মার্কসও আমার জন্য গুরুত্বপূর্ণ। যে আমার ফ্রেন্ড হোক বা আমার শত্রু হোক, যেই হোক, আমি তার চেয়ে 0.25 মার্কস আগায় থাকবো। এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো অবকাশ নেই। তো সেক্ষেত্রে অবশ্যই আমার স্কিপ করার ক্ষেত্রে একটু বিবেচক হতে হবে যে আমি কোন কোশ্চেনগুলো স্কিপ করবো, যেগুলো আমি একদমই পারি না সেক্ষেত্রে সেটা ঠান্ডা মাথায় স্কিপ করাটাই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই ফার্স্ট টাচটা গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে আমি বুঝতে পারবো আমার কোন কোশ্চেনগুলো আসতেছে, কেমন কোশ্চেনটা কেমন। জি ভাই। থ্যাংক ইউ রিয়াদ, অনেক সুন্দর কথা বলেছো। খুবই দারুণ হয়েছে তোমার কথাটা। আচ্ছা, এই পর্যায়ে যে অনেকেই প্রশ্ন করছে সেই প্রথম থেকে, ইংলিশ জিকে এর প্রস্তুতি কিভাবে নেবে, এটা একটু যদি বলো আমাদেরকে। ইংলিশ জিকে এর প্রস্তুতি কিভাবে নেবে? জি ভাই, আমি একটা বিষয় সবসময় বলে থাকি যে পড়াশোনাটা হওয়া উচিত রুটিন মাফিক এবং রেগুলার। আমি আজকে একদিন পড়লাম, খুব বেশি হয়তো 15 বা 16 ঘন্টা পড়লাম, তো নেক্সট দিন আমি আসলে পড়লাম না, 2 বা 3 ঘন্টা পড়লাম। তো এরকম পড়াশোনার চেয়ে আমার কাছে যেটা প্রেফারেবল মনে হয়, দৈনিক নিজের যে বেসটা, যেমন আমি একটা কোচিং কে বেস ধরলাম, আমার উন্মেষকে বেস ধরেছি। তো এই যে আমার যে ডেইলি যে এক্সামটা থাকে সেটা খুব ভালোভাবে কমপ্লিট করা। তো এক্ষেত্রে আমি ইংলিশ, আমরা যেহেতু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে অনেক বেশি একদম গুরুত্ব দিয়ে পড়ি, কিন্তু ইংলিশ আর জিকেটা হয়তো সেভাবে পড়া হয় না। কিন্তু ইংলিশ জিকেতেও কিন্তু 25 নাম্বার, ইংলিশে 15 এবং জিকেতে 10। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে এক্ষেত্রে একটু ভিন্নভাবে পড়া উচিত। যেমন আমি ডেইলি 30 মিনিট করে বরাদ্দ করে দিলাম আমার ইংলিশের জন্য। তো সেক্ষেত্রে আমার হবে কি, ইংলিশ যেহেতু বেশিক্ষণ পড়লে অনেক সময় বিরক্তি কাজ করে, একটু কঠিন সাবজেক্ট যেহেতু আমাদের ভাষায় আমরা পড়তে পারি না। তো সেক্ষেত্রে যদি কেউ একজন ডেইলি 30 মিনিট করে পড়ে, সেক্ষেত্রে কিন্তু তার ক্ষেত্রে বিরক্তিটা কাজ করবে না। অথবা আমি জিকের ক্ষেত্রে যেটা করতে পারি, যেহেতু এখন আমার জিকে সিলেবাসটা কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে, এবং বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ থেকেই প্রায় 8টা বা 7টা কোশ্চেন আসে। আমাদের ক্ষেত্রে আরো বেশি, 8টা কোশ্চেন প্রায় আসছিল। তো সেক্ষেত্রে যেটা হয়, আমি ডেইলি সিলেক্ট করে নেবো, আমি 20টা বা 30টা কোশ্চেন ডেইলি আমি পড়বো জিকের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে যেটা হবে, আমি যদি এটা প্রায় 3-4 মাস কন্টিনিউ করি, ডেইলি 20টা বা 30টা কোশ্চেন, অবশ্যই আমার জিকে সিলেবাসটা কমপ্লিট হয়ে যাবে। আর আমার ইংলিশের ক্ষেত্রে সেটা দুভাবে করা যায়, একটা হচ্ছে আমার ডেইলি টাইম বরাদ্দ করা 30 মিনিট বা আধা 1 ঘন্টা, সেক্ষেত্রে অথবা আমার একটা টপিক আমি সিলেক্ট করলাম যে আমি একদিনে এই টপিকটা পড়বো, যেমন সিনোনিম বা অ্যান্টোনিম অথবা ফ্রেজ, এই একটা টপিক আমি একদিনের জন্য বা 2 দিনের জন্য সিলেক্ট করলাম যে আমি এই 2 দিনে আমি এই টপিকটা কমপ্লিট করব। সেক্ষেত্রে সেটা সুন্দরভাবে কমপ্লিট করা যেতে রাইট। পারে। জি, এই প্রসিডিউরের মধ্যে খুব আমার মনে করা উচিত। হ্যাঁ, জি। রাইট। হ্যাঁ, খুব চমৎকার ভাবে বলেছো তুমি। আচ্ছা রিয়াদ, এই পর্যায়ে একটু জানতে চাচ্ছিলাম যে ভার্সিটি ম্যাথ এই প্রোগ্রামটা আসলে আহ, কেন,
মানে এটা প্রস্তুতি অনেকে জানতে চেয়েছে যে শুধু মেডিকেলের প্রস্তুতি নিলেই তো হয়, সেক্ষেত্রে ভার্সিটি ম্যাথ কেন? এটা অবশ্যই, কারণ ফার্স্টে আমি একটা পরিসংখ্যান দিয়ে বোঝাই যে আমরা মেডিকেলে এবার আবেদন করছিল 1,22,000, পরীক্ষা দিয়েছে 1,16,000, চান্স পেয়েছে 4,000। তো 1,18,000 স্টুডেন্ট চান্স পায়নি, বা 1,12,000 পরীক্ষা অংশগ্রহণ ভিত্তিতে। তো এই 1,12,000 স্টুডেন্ট, তো স্বাভাবিকভাবে আমরা তো 4,000-এর, আপনি যত ভালো প্রিপারেশনই নেন, তো 4,000-এর উপরে তো আর চান্স পাবে না। তো সেক্ষেত্রে আমার কনফিডেন্স বুস্ট আপ করার জন্য ভার্সিটি ম্যাথটা ইম্পর্টেন্ট। যে আমার হয়তো আমি পরিশ্রম করলাম, সামহাও আমার চান্সটা মিস হয়ে গেল, সেক্ষেত্রে আমার যাতে আমার প্যানিক না হই, ডিপ্রেশনে না পড়ি, সেজন্য ভার্সিটি ম্যাথটা খুব ইম্পর্টেন্ট। স্পেশালি আপনি ঢাবিকে বা ঢাবির যে ভালো সাবজেক্টগুলো আছে সেগুলোকে আমরা আমাদের দেশের প্রেক্ষাপটে, আমাদের শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে খুব বেশি পিছিয়ে রাখার কোনো সুযোগ নেই। আমাদের অনেকেরই প্রথম পছন্দ থাকে ঢাবি। তো সেক্ষেত্রে যেহেতু যদি কোনো কারণে মেডিকেলে চান্সটা, অবশ্যই আমরা যদি পরিশ্রম করি তাদের ক্ষেত্রে যে অবশ্যই আল্লাহ যাতে না করে এরকম, এটা বলে রাখি। তো যদি সামহাউ আমার স্লিপ করি, তো সেক্ষেত্রে আমার বিকল্প অপশনটা যাতে হাতে রাখে, এটা আমার পরীক্ষার হলে মেন্টালি অনেক বেশি বুস্ট আপ করবে যে আমার যেহেতু বিকল্প অপশন হাতে আছে। তো আমার ক্ষেত্রে খুব একটা প্যানিক হওয়ার কোনো কারণ থাকবে না, পরীক্ষার হলে সাহায্য করবে এবং পরীক্ষার পরেও তোমাকে সাহায্য করবে। আর আমি মনে করি না এটা খুব বেশি কঠিন কিছু, যখন একটা সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন মেডিকেল প্রিপারেশন নেওয়ার পরে একদিন আমার ভার্সিটি ম্যাথের জন্য আহ, খুব একটা মনে হয় না কঠিন বিষয়। আমিও করেছি এবং আমার কঠিন বিষয় বিশ্বাস, হবে। হ্যাঁ, খুব একটা কঠিন বিষয় হবে না। অথবা ডেইলি টাইম বরাদ্দ করা যায়, এক্স্যাক্টলি। যে 1 ঘন্টা, অথবা কোনো একটা দিন ফিক্সড করা যায়। যেমন আমাদের মেডিকেল উন্মেষে যেহেতু মেডিকেল হুম। ক্লাসে একটা দিন বরাদ্দ থাকে এর জন্য, ম্যাথমেটিক্সের ক্লাসের জন্য। তো ওই দিনটা আমি ম্যাথমেটিক্সের রাইট। উন্মেষের যে ক্লাসটা আছে ওই লেকচারটা আমি কমপ্লিট করে ফেলবো। যেহেতু উন্মেষের লেকচারের মাধ্যমেই ফুল কোর্সটা কমপ্লিট করা হবে ম্যাথের, তো সেহেতু আমি যদি উন্মেষের ক্লাসগুলাই জাস্ট ফলো করি এবং ওই লেকচারটা খুব ভালোভাবে কমপ্লিট করি, তাহলে আমাকে আর বাড়তি প্রেশার নিতে হচ্ছে না। তো ওই একটা দিন আমি জাস্ট ম্যাথমেটিক্সে ওই উন্মেষের লেকচারটা কমপ্লিট করলাম, পরের দিন পরীক্ষা দিলাম, তো আমার মনে হুম। হয় ভার্সিটি ম্যাথ কমপ্লিট। জি ভাই। জি, ঠিক আছে রিয়াদ, তোমাকে ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয়ে জানতে চাচ্ছিলাম যে এখন তো স্টুডেন্টদের আসলে ফিজিক্যালি কোচিং খোলার সম্ভাবনা সেটা হয়তো আরো কিছুদিন পরে, এখন তো আসলে আলটিমেটলি অনলাইনেই করতে হবে। তাহলে অনলাইনে যে ক্লাস হয় এবং উন্মেষে তোমাদের যে পিডিএফ নোটগুলো দেওয়া হয়, হ্যাঁ, এবং এর সাথে শুরু করে তোমাদের এক্সট্রা যে বিভিন্ন শীট আকারে দেওয়া হয়, যেমন এক্সট্রা ইনফো যেটা এবছর আপডেট ইনফো নামে আসবে, হ্যাঁ, আবার প্র্যাকটিস বুক, মানে এগুলো এত কিছু, মানে স্টুডেন্টরা আসলে কিভাবে সমন্বয় করে পড়বে, বা এই বিষয়গুলো আসলে ওরা কিভাবে উপকৃত হতে পারে, এই সার্বিকভাবে তুমি যদি একটু বলো। হ্যাঁ। জি ভাই। তো আমরা আগে যে বিষয়টা দেখতাম, যে অফলাইনে, আমরা অনলাইনে একটু পজিটিভ সাইড গুলো একটু দেখি। যে অফলাইনে যে বিষয়টা হতো, যে আমরা একই সাথে বই লাগাইতে হইতো, ভাইয়ার লেকচার শুনতে হইতো, এবং আমার সেগুলো মনে রাখতে হইতো। তো এক্ষেত্রে অনলাইন হওয়ার ক্ষেত্রে আমার যে সুবিধাটা হয়েছে, যেহেতু আমার দাগানো বইয়ের পিডিএফ গুলো দিয়ে দেওয়া হয়, সো আমি যখন ক্লাসটা করতেছি তখন আমি 100% কনসেন্ট্রেশন দিতে পারি, যে না আমি শুধুমাত্র লেকচার গুলাই শুনবো, কারণ আমার পিডিএফটা আমি পরে পাইতেছি। তো লাল লাল সবুজ দাগানো বইটা আমি পরে পাইতেছি পিডিএফ আকারে। তো সেক্ষেত্রে আমার ওই টাইমটাতে, ক্লাস টাইমটাতে আমার অন্য কোনো কাজে কনসেন্ট্রেশন করতে দিতে হচ্ছে না। তো আমি ফুল কনসেন্ট্রেশন দিতে পারছি আমার ভাইয়ার লেকচারে। তো এই ক্ষেত্রে এই লেকচারটা আসলে আমি উপকৃত হচ্ছি। তো সেকেন্ড যে উপকৃত হচ্ছে, যে অনেক সময় আমি যে ক্লাসে, অফলাইন ক্লাসের ক্ষেত্রে কোনো একটা বিষয় হয়তো স্কিপ করে গেলে আমার ওই এটা নিয়ে আর কাজ করার বা ভাইয়াকে জিজ্ঞেস করার হয়তো সুযোগ হতো না। কিন্তু এখন এই ক্লাসগুলো আসলে রেকর্ড আকারে থাকছে। তো রেকর্ড থাকার ফলে আমি সেম ক্লাসটাই বারবার দেখতে পারতেছি। আমার যে ভুলগুলা, আমার যে উইক পয়েন্টগুলা, সেগুলো আমি ধরতে পারতেছি, যে আমার এই বিষয়গুলো আমি বুঝতে পারি নাই। তো আমি আবার ভিডিওটা দেখলাম অন করে, শুধু যে বিষয়টা আমার, যে জায়গাটা আমার প্রবলেম, শুধু সেই অংশটুকু দেখলাম, এক্ষেত্রে আমার সময় বাঁচতেছে। তো আবার অফলাইনে আমার যাওয়া আসার ক্ষেত্রে কিন্তু 10 মিনিট ধরলাম, 20 মিনিটও যদি একজন স্টুডেন্টের টাইম ওয়েস্ট হতো, সো সেই 20 মিনিট যদি একটা স্টুডেন্ট পড়াশোনা করে, হয়তো দিনে 20 মিনিটটা খুব বেশি মনে হচ্ছে না, তো 3 দিনে হয়ে যাচ্ছে আমার 1 ঘন্টা, এবং 1 মাস শেষে আমি প্রায় 10 ঘন্টা বেশি পড়তে পারতেছি 30 দিনে। তো এই যে আমার 10 ঘন্টা বেশি পড়া,
এই 10 ঘন্টা কিন্তু আমাকে অনেক আগায় দিবে, কারণ এক্ষেত্রে আমার আমার লক্ষ্যই থাকবে অন্যদের চেয়ে একটু এগিয়ে থাকা। তো এই যে 10 ঘন্টা আমি অন্যদের চেয়ে বেশি পড়তেছি, তো এই 10 ঘন্টা আবার পরীক্ষার হলে কিন্তু আমাকে অনেকটা এগিয়ে রাখতে পারে এবং এটা টনিক হিসেবে কাজ করতে পারে। তো এই যে অনলাইন ক্লাসের যে ফ্যাসিলিটিস গুলা, আমার রেকর্ড দেখতে সুযোগ পাওয়া, লাল সবুজ দাগানো বইয়ের পিডিএফ পাওয়া, ভাইয়াদের এই যে কিউএনএ তে কোশ্চেন করার সুযোগ পাওয়া, অনেকটা একটা ডাইনামিক সিস্টেম এটা, কিউএনএ তে কোশ্চেন করার সুযোগ পাওয়া, পোল গুলা দেখা। তো এই যে, এবং আরো একটা সুযোগ হচ্ছে যে অন্যদের কোশ্চেন গুলো আমরা দেখতে পারতেছি, এবং সবচেয়ে সুযোগ সুবিধা হচ্ছে যে আমরা যে ঢাকার একটা স্টুডেন্ট যে সুযোগ সুবিধাটা পাচ্ছে অনলাইন ক্লাসে, সেম সুযোগ সুবিধাটা আমিও পাচ্ছি। তো আমার পিছিয়ে থাকার কোনো কারণই নেই। তো এই যে এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছি, তো এইগুলা একজন স্টুডেন্ট 100% ইউজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে যে বেশি বেশি পরীক্ষা দেওয়া। যেহেতু আমার মেডিকেল পরীক্ষাটা হয় এমসিকিউ 100 নম্বরের 1 ঘন্টা, তো সেক্ষেত্রে আমার উচিত হচ্ছে যে বেশি বেশি পরীক্ষা দেওয়া, যেহেতু উন্মেষে আমার ডেইলি পরীক্ষার পরে প্র্যাকটিস পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে। তো আমার ডেইলি পরীক্ষাতে আমি কোন কোন বিষয়গুলো ভুল করতেছি সেগুলো আমার আইডেন্টিফাই করতে হবে, যে আমি এই টপিকটা থেকে কেন ভুল করতেছি। তো ফার্স্ট অফ অল আইডেন্টিফাই করে ওই বিষয়টা আমার দ্বিতীয়বার পড়তে হবে। দ্বিতীয়বার পড়ার পরে আমার প্র্যাকটিস পরীক্ষা দিতে হবে যতবার সম্ভব। তো প্র্যাকটিস পরীক্ষাটা দেওয়ার পরে আমি বুঝতে পারবো যে আমার প্রথমবারের চেয়ে আমি আসলে দ্বিতীয়বারে কতটুকু ভালো করতেছি। তো এই যে আমার সুযোগটা, এটা হয়তো অফলাইনে থাকতো না, অফলাইনে হয়তো আমি একটা পরীক্ষা দিতে পারতাম, তো আমার ল্যাকিংস গুলো আমি কিভাবে বুঝতে পারতাম। তো অনলাইন আসার ক্ষেত্রে ফলে তো আমরা এই বিষয়টা বুঝতে পারতেছি যে আমি প্রথম প্রিপারেশনের চেয়ে আমি দ্বিতীয় প্রিপারেশনে ঠিক কতটা ভালো করতেছি, বা দ্বিতীয় প্রিপারেশনটা আমার জন্য কতটা সুইটেবল হচ্ছে, তো আমার কি কি বিষয় নিয়ে কাজ করা উচিত, এই বিষয়গুলো আমরা বুঝতে পারতেছি। এটা একটা বিষয়। আর মেডিকেল প্রিপারেশনের ক্ষেত্রে আমি আরেকটা বিষয় একটু উপস্থাপন করতে যাচ্ছি, যে কোশ্চেন ব্যাংক সলভ। তো আমার মনে হয় একটা একটা টপিকের মেইন বই পড়ার পরে, ওই চ্যাপ্টারটা কমপ্লিট করার পরে কোশ্চেন ব্যাংকটা খুব ভালোভাবে পড়া উচিত। যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অনেকের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো বুঝতে পারে, অনেক স্টুডেন্টই সে তো আসলে খুব একটা দৈবক্রমে বুঝতে পারে না, বা তার আধ্যাত্মিক ক্ষমতাও থাকে না যে সে বুঝতে পারতেছে যে এই টপিক থেকে কোশ্চেন আসবে। কিন্তু সে আসলে আধ্যাত্মিক ক্ষমতাটা কিভাবে পাইলো, সে আসলে অ্যানালাইসিস করছে। তো অ্যানালাইসিসটা কিভাবে করতে হবে, যে আমি কোশ্চেন ব্যাংক দেখবো কোন টপিক গুলা থেকে কোশ্চেন আসছে, কোন বছরে কোশ্চেন আসছে, কোন চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসছে। যেমন আমরা জিওলজির ক্ষেত্রে দেখতে পারি যে রক্ত চ্যাপ্টার বা পরিপাক চ্যাপ্টার থেকে প্রায় সব বছরই কোশ্চেন আসবে, এটা ধরা বাঁধা। তো এই যে আমরা বুঝতে পারতেছি এই টপিক গুলো ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টার গুলো ইম্পর্টেন্ট, এগুলো আমরা আসলে কিভাবে বুঝতে পারতেছি, এগুলো বুঝতে পারতেছি আমরা কোশ্চেন ব্যাংক সলভ করার মাধ্যমে। আমরা যত বেশি এইটা নিয়ে অ্যানালাইসিস করব, ওই একটা কোশ্চেন জাস্ট করলেই হবে না, ওই কোশ্চেনটা আমার কোথা থেকে আসছে, ওই টপিকের ফুল আমার ধারণাটা থাকতে হবে। দেখা যাবে যে আমার এই বছর ওই টপিকের উপর একটা কোশ্চেন আসছে, পরের বছর হয়তো হুবহু ওই কোশ্চেনটা আসবে না, কিন্তু ওই টপিক থেকে কোশ্চেনটা আমার আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই যে এই বিষয়গুলো আমার অ্যানালাইসিস করতে হবে এবং বুঝতে হবে যে আমার আসলে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন বিষয়গুলো ইম্পর্টেন্ট এবং কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট। তো এভাবেই আসলে একজন স্টুডেন্ট, আমরা যারা ভালো স্টুডেন্ট বলে থাকি, যে আসলে তারা বুঝতে পারে কোন জায়গা থেকে কোশ্চেন আসে। তো আসলে তারা এভাবেই বুঝতে পারে, তারা দৈবক্রমে বুঝতে পারে না, বা তাদের আধ্যাত্মিক কোনো ক্ষমতাও নেই। তারা আসলে এই বিষয়গুলো অ্যানালাইসিস করে এবং কোশ্চেন ব্যাংক নিয়ে বলতে গেলে রিসার্চ করে, আমরা যেটা বলি। তো এই রিসার্চ করার মাধ্যমে আসলে তারা বুঝতে পারে যে কোন টপিকগুলো আমার জন্য ইম্পর্টেন্ট। তো আমি অবশ্যই বলবো যে জুনিয়রদের উদ্দেশ্যে যে কোশ্চেন ব্যাংকটা ভালোভাবে কমপ্লিট করো, মেইন বই পড়ো, মেরিট্রিক্স এবং প্র্যাকটিস বুকের ক্ষেত্রে যে প্র্যাকটিস বুকে প্রচুর পরিমাণে আমার প্র্যাকটিস করার সুযোগ আছে। তো এই প্র্যাকটিস বুকটা খুব ভালোভাবে কমপ্লিট করো অবশ্যই। আশা করি যারা এই প্রসিডিউরের মধ্যে দিয়ে যাবে ইনশাআল্লাহ তারা সফল হবে। রিয়াদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দরভাবে ও কিন্তু আমাদের টোটাল মানে অ্যাডমিশন প্যাকেজ সেটা কিন্তু গুছিয়ে তোমাদের সামনে উপস্থাপন করলো। তো ভাইয়ার অ্যাডভাইস গুলো তোমরা খুব ভালোভাবে মনোযোগ দিয়ে শুনেছো নিশ্চয়ই, এবং এটা চেষ্টা করো। আমার মনে হয় ওর অ্যাডভাইস গুলো যদি তোমরা ফলো করতে পারো তাহলে নিশ্চয়ই ভাইয়ার মতো তোমরাও খুব ভালো একটা পর্যায়ে যেতে পারবা। তো এ পর্যায়ে রিয়াদকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। তো আমাদের সাথে জাতীয় মেধায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনজনই সাথে থাকবে আমাদের ফুল ওরিয়েন্টেশন পুরোটা সময় জুড়ে। তোমরা অনেক অনেক প্রশ্ন করছো, ভাইয়াদের এবং আপুকে আরো প্রশ্ন করতে থাকো। তো আমরা সুবিধাজনকভাবে তোমাদের প্রশ্নগুলোর উত্তর দিতে থাকবো। তাহলে আমরা এ পর্যায়ে আবার স্লাইডে ফিরে যাই। হ্যাঁ, তোমরা তোমাদের প্রশ্নগুলো করো, আমরা সেগুলো রিপ্লাই দিব ইনশাল্লাহ।
আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে তোমাদের জন্য আসলে এখানে যেটা থাকবে সেটা হচ্ছে যে মেডিকেল ডেন্টালের ফুল কোর্স মানে ফুল সিলেবাসের উপরে আমরা এই কোর্সটা করাবো। আর এর সাথে উদ্ভাসের ভার্সিটি ম্যাথ কোর্সটা থাকবে। এখন উদ্ভাস কেন, তোমরা জানো যে উদ্ভাস একাডেমিক, তাদের যে ভাইয়ারা ম্যাথ, ফিজিক্স এবং কেমিস্ট্রি পড়ায় তারা অনেক অভিজ্ঞ, এবং যেহেতু ভার্সিটি ভার্সিটি রিলেটেড, সুতরাং এটা বেস্ট হবে উদ্ভাস। এজন্য উদ্ভাসের ভার্সিটি ম্যাথ কোর্সটা তোমরা এর সাথে পাচ্ছ। আচ্ছা, আর আমাদের গুচ্ছ প্রস্তুতি যেটা আমরা ফ্রি দিচ্ছি, সেখানে তোমাদের এক্সট্রা যে দুইটা সাবজেক্ট পড়ানো হবে সেটা হচ্ছে বাংলা এবং আইসিটি। তাহলে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ ওইদিকে ম্যাথ, জিকে, ইংলিশ, বাংলা, আইসিটি, এই মোটামুটি সবগুলো সাবজেক্ট কভার করা হচ্ছে যাতে করে তুমি মেডিকেলের পাশাপাশি অন্যান্য প্রস্তুতিও নিতে পারো। আচ্ছা, আমরা এরপরে যাই। সুতরাং তোমরা বুঝতেই পারছো যে শুধু মেডিকেল কিন্তু অপশন নয়, আমাদের জন্য বেস্ট অপশন মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ। এখানে ভার্সিটি ম্যাথ বলতে শুধু ম্যাথ নয়, আমাদের ভার্সিটি স্ট্যান্ডার্ড ফিজিক্যাল ম্যাথ, কেমিস্ট্রি যে ম্যাথ, সেগুলো সহ, হ্যাঁ, যাতে করে তোমার মেডিকেলের প্রস্তুতির বাইরে ভার্সিটির সম্পূর্ণ প্রস্তুতি তোমার হয়ে যায়। এটাকে আমরা বলছি 360 প্রিপারেশন। 360 মানে কি? 360 মানে সব দিকে, তাই না? মানে পুরোটা, পুরোটা জুড়ে। তাহলে যে দিক থেকেই আসুক বল, আমরা কিন্তু ছক্কা পিটাই দিব, সমস্যা নেই। আচ্ছা, তো সেটাই আর কি আমাদের ভাইয়া এবং আপুরা যে কথাগুলো বললো, সেটা হচ্ছে যে মেডিকেল প্রস্তুতিতে উন্মেষ অফলাইনে সেরা এবং অনলাইনেও সেরা। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা এরপরে যাই। নেক্সট। আচ্ছা, তো এখন তোমরা যারা ভর্তি হবা আমাদের এখানে, তো তোমাদেরকে আমরা এক সেট স্টাডি ম্যাটেরিয়াল দিব। এর মধ্যে থাকবে তোমাদের প্র্যাকটিস বুক থাকবে, তারপরে মেরিট্রিক্স গুলো থাকবে, হ্যাঁ, মডেল টেস্ট বুক, কোশ্চেন ব্যাংক, এগুলো থাকবে। এবং পরবর্তীতে যখন তোমাদের নতুন এডিশনের বইগুলো আসবে, তখন তোমরা এক সেট স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে এরপরে যাই আমরা। আচ্ছা, একটা প্রশ্ন আসছিল, এর মধ্যে একটু বলে দিই। ওই সবসময় কিন্তু আপডেটেড ইনফরমেশন, আপডেটেড বই, নতুন সংস্করণের বই থেকে প্রশ্ন হয়, এটা কিন্তু একজন প্রশ্ন করেছিল। আচ্ছা, যাই হোক, তো তোমাদের যেটা আমরা গর্বের সাথে তোমাদের সাথে শেয়ার করতে চাই, অনেক আনন্দের সাথে, সেটা হচ্ছে 2020 সালে আমাদের যে সাফল্য, জাতীয় মেধায় 10-এ 10, ডিএনসি তে রেকর্ড 200+, তাই না, 207 জন এই পর্যন্ত। আর সর্বমোট 3300+ স্টুডেন্টের মেডিকেল ভর্তি পরীক্ষায় অবিস্মরণীয় সাফল্য অর্জন করেছে। তো এই সাফল্যের অংশীদার শুধু আমরা নই, এই সাফল্যের অংশীদার আমাদের স্টুডেন্ট থেকে শুরু করে, গার্ডিয়ান থেকে শুরু করে আমাদের শিক্ষকেরা, যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, স্টুডেন্টদের পেছনে শ্রম দিয়েছেন, তাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই উন্মেষের পক্ষ থেকে। এবং এই ছবিতে যারা আছো, এর মধ্যে এই যে প্রথম 3 জন, তারা আজকে তো আমাদের সাথেই আছে। আর তোমরা যারা আমাদের প্রোগ্রামের সাথে জয়েন করবা বা বিভিন্ন সময় থাকবা, তোমরা অন্যান্য ভাইয়া এবং আপুদের কেউ পাবা, তাদেরকে কখনো ম্যাটেরিয়ালস ডিপার্টমেন্টে তোমার কোশ্চিনের সমস্যায়, কখনো পার্সোনাল কেয়ারে, কখনো ক্লাসে, তোমরা এই ভাইয়া আপুদেরকে সরাসরি তাদের সহচর্য এবং তাদের কাছ থেকে পরামর্শ এবং তাদের গাইডলাইন তোমরা নিতে পারবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে যাই আমরা। নেক্সট। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম এবং মিশরীর কথার প্রতিধ্বনি আমি ইকো করি, সেটা হচ্ছে 2021 সালে মেডিকেলে ভর্তি, ডিএমসি টার্গেটে উন্মেষে প্রস্তুতি। মানে আমাদের টার্গেটটা হবে ডিএমসি, কারণ তুমি যদি ডিএমসি টার্গেট করো তাহলে অবশ্যই প্রথম দিকের মেডিকেলে চান্স পাবা। তুমি যদি প্রথম দিকের মেডিকেল টার্গেট করো তাহলে হয়তো মেডিকেলে চান্স পাবা। তুমি যদি মেডিকেল টার্গেট করো তাহলে হয়তো ওয়েটিং এও থাকতে পারো, ডেন্টালে চান্স পাইতে পারো। আর তুমি যদি ওয়েটিং ডেন্টাল এটা টার্গেট করো যে এর মধ্যে থাকলেই হবে, আমি খুশি, তাহলে দেখা যাবে মেডিকেল মিস হয়ে গেছে। এই জন্য তোমাকে কড়া প্রিপারেশন নিতে হবে, সর্বোচ্চ প্রস্তুতি নাও, সর্বোচ্চ পরিশ্রম করো। তুমি ডিএমসি কে টার্গেট করো, তাহলে ইনশাল্লাহ ডিএমসি তে তো হয়ে যাবে। আর যদি নাও হয় তাহলে প্রথম দিকের সবচেয়ে ভালো মেডিকেল কলেজগুলোতে তোমার চান্স হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট এটাই যে 2021 সালে মেডিকেলে ভর্তি, ডিএমসি টার্গেটে উন্মেষে প্রস্তুতি। নেক্সট। আচ্ছা, আমাদের এই কথাগুলো ভাইয়া আপুরা বলেছে যে মূল বই ভিত্তিক আমরা লাল সবুজে দাগিয়ে দিব তোমাদের সহজভাবে মনে রাখার জন্য বিভিন্ন ছন্দ ছক আকারে। আমাদের মেরিট্রিক্স মূল বইয়ের পাশাপাশি তোমাদের পড়তে হবে, অনেক বেশি প্র্যাকটিসের জন্য আমাদের প্র্যাকটিস বুক, স্যারদের বইয়ের এমসিকিউ গুলো তোমরা সেখান থেকে অবশ্যই সলভ করবা, কারণ এখান থেকে প্রচুর প্রশ্ন হয়। আপডেট ইনফো হচ্ছে যে যেহেতু নতুন এডিশনের বই থেকে প্রশ্ন হয়, সবার তো আর নতুন ভাবে সবগুলো রাইটারের বই কেনা সম্ভব না। তো এজন্য মেডিকেল স্ট্যান্ডার্ড আপডেটেড
নতুন সংস্করণের বই থেকে তথ্যগুলো যেগুলো থেকে মেডিকেলের প্রশ্ন আসে এগুলো সম্বলিত তোমাদেরকে লেকচার শিট প্রোভাইড করা হবে, যেগুলোকে আমরা বলছি আপডেট ইনফো। এবং অবশ্যই ইউনিক এক্সাম সিস্টেম, এটা নিয়ে নিশ্চয়ই বলেছে যে আমাদের একমাত্র উন্মেষেই ইউনিক এক্সাম সিস্টেমে পরীক্ষা নেওয়া হয়, যেটা তোমাদের মেইন ভর্তি পরীক্ষা। মেডিকেলেও একই নিয়মে ভর্তি পরীক্ষাটা নেওয়া হয়। ঠিক আছে, আমরা এরপরে যাই। নেক্সট। আচ্ছা, এখানেই দেখো তোমাদের ইউনিক এক্সাম সিস্টেম একদম আমাদের উন্মেষে ফিজিক্যালি আমরা যে পরীক্ষাগুলো নিয়ে থাকি বা তোমাদের মডেল টেস্ট গুলো নেওয়া হবে, তো সেখানে দেখবা যে এভাবে একটা প্রশ্ন সেট থাকে। তো এখানে কোশ্চিন গুলা যেটা হয়, কোশ্চিন এবং অপশন সবারই সেম, কিন্তু এটা র্যান্ডমলি সাজানো থাকবে। কারো 1 নম্বর প্রশ্ন কারো 12 নম্বরে চলে যাবে, আবার এবিসিডিও কিন্তু র্যান্ডমলি সাজানো থাকবে। এটা কম্পিউটারে জেনারেলাইজড হয়। সুতরাং এই ইউনিক প্রশ্ন সেটে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে। আমাদের উন্মেষে বেশি বেশি প্র্যাকটিস করবা এবং মেইন পরীক্ষাতে গিয়ে তুমি কিন্তু বেনিফিটেড হবা। ঠিক আছে, আমরা এরপরে যাই। এখন তুমি যেন বাসায় বেশি প্র্যাকটিস করতে পারো, এই জন্য আমরা ওই ইউনিক এক্সাম সিস্টেমে তোমাদেরকে একটা মডেল টেস্ট বুক দিব। এটা সাবজেক্টিভ কিছু প্রশ্ন থাকবে, তোমার পেপার ফাইনাল থাকবে এবং ফাইনাল মডেল টেস্ট। আচ্ছা, কয়েকজন জিজ্ঞেস করছিলা যে এগুলো কি আমরা এখন কিভাবে সলভ করবো, এখন তো কেবল শুরু হয়েছে, কয়েকটা চ্যাপ্টার পড়েছি। তো আসলে এটা দেওয়া হয়েছে তোমাদের বাসায় প্র্যাকটিসের জন্য। যখন তোমার টোটাল সিলেবাস শেষ হয়ে যাবে ওই সময় তুমি বাসায় বসে বসে পরীক্ষা দিবা। প্রত্যেকটা পরীক্ষা হবে তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার মতো, কিন্তু এখন আমি তোমাদেরকে আমরা এটা প্রোভাইড করবো। হ্যাঁ, আচ্ছা এরপরে যাই। এটা তাহলে তোমাদের শেষে যখন প্রস্তুতি শেষ হয়ে যাবে সেই সময় তোমাদেরকে প্রস্তুতিটা নিতে হবে এখান থেকে। তবে অবশ্যই এখানে তোমাদের প্রস্তুতিটা নিতে হবে এবং এটা বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের অনলাইন সার্ভিস। অনলাইনে তোমাদেরকে ক্লাস নিতে হবে, পরীক্ষা দিতে হবে, এখানে ভর্তি হতে হবে, এখানেই তোমার রেকর্ডেড ক্লাস থাকবে, এভরিথিং। তো সবকিছু অনলাইন ব্যবস্থাপনার মধ্যেই তোমাকে সার্ভিসটা নিতে হবে। তো এ পর্যায়ে আমি কথা না বাড়িয়ে আমাদের রাতুলকে আবার ডেকে নিচ্ছি। এর পরবর্তী তোমাদের ভর্তি কার্যক্রম থেকে শুরু করে আমাদের অনলাইন ব্যবস্থাপনা পুরো অংশটা রাতুল আমাদেরকে একটু দেখিয়ে দিবে। তো এ পর্যায়ে আমি এখন একটু লিভ নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া যেটা বলছিলেন যে মাত্র একটা জায়গায় লগ ইন করেই তুমি সবকিছু করতে পারবে, সেটা হচ্ছে আমরা যদি উন্মেষের ওয়েবসাইটে যাই, unmeshbd.com, তাহলে এই একটা জায়গাতেই কিন্তু তুমি তোমার সবকিছু পেয়ে যাচ্ছ। হ্যাঁ, দেখো হোম পেজ, প্রোগ্রাম সমূহ, রুটিন, অনলাইন ভর্তি, ডিউ পেমেন্ট, অনলাইন ক্লাস, পরীক্ষা, শাখা, সবকিছু তুমি একটা জায়গায় ইনফরমেশন গুলো পেয়ে যাচ্ছ। সো এই অনলাইন ক্লাস ও পরীক্ষা এখানে তুমি যখন ক্লিক করবে তখন তুমি তোমার অ্যাকাউন্টে লগ ইন করতে পারবে। অ্যাকাউন্টে লগ ইন করলে তোমার এরকম একটা পেজ আসবে। সো এই পেজের মধ্যে তুমি দেখতে পাবে যে তোমার রুটিনটা কি, যে আজকে তোমার কি কি ক্লাস, কি কি পরীক্ষা, এগুলো তুমি সব দেখতে পাবে। আর এখানে দুইটা ট্যাব আছে দেখো, লেকচার এবং এক্সাম। সো আমি যদি কোনো একটা কোর্স সিলেক্ট করি, সেখানে লেকচারে যদি আমি ক্লিক করি তাহলে দেখবো যে আমার সামনে কি লেকচার আছে, কবে, সেটা কখন, কোন সাবজেক্টের উপরে, কয়টা বাজে, সে সবগুলো আমরা এখানে দেখতে পাবো। আর যে ক্লাসটা তুমি করে ফেলেছো, পুরোনো ক্লাস, সেটা তুমি রিভিউ করতে চাও বা নতুন করে দেখতে চাও, তাহলে আপকামিং লেকচারে না দিয়ে পাস্ট লেকচারে দিবে। পাস্ট লেকচারে দিলে পুরোনো লেকচারগুলো সব চলে আসবে। রিপ্লে ভিডিওতে ক্লিক করলে তোমার সেই ভিডিওটা আবার প্লে হবে যেটা ক্লাস করার সময় তুমি দেখেছো। আর স্টাডি ম্যাটেরিয়ালসে ক্লিক করলে তোমার ক্লাসের পিডিএফ যে ক্লাস নোটটা, রঙিন যে ক্লাস নোটটা, সেটা চলে আসবে। একটু আগে কিন্তু তোমাদেরকে তানভিন এবং রিয়াদ খুব ভালো করে বলেছে যে স্টাডি ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার ক্লাসে যা পড়ানো হয়েছে এক্স্যাক্টলি সেটাই। কাজেই তোমার সেখানে খুব বেশি কষ্ট করতে হবে না ক্লাস নোট তোলার জন্য, এটা তোলাই থাকবে, সেটাই তুমি পেয়ে যাবে। টিচার যেটার উপরে ক্লাস নিয়েছেন, তোমাকে ক্লাসে পূর্ণ মনোযোগ দিতে হবে। এখানে তুমি তোমার সবগুলো ক্লাস একসাথে পেয়ে যাবে। আমি যদি এক্সামে যাই তাহলে এক্সামে আমি ধরো উদ্ভাস ভার্সিটি ম্যাথ এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এখানে আমি দেখো অনেকগুলো এক্সাম দেখতে পাচ্ছি। আমি এখানে আপকামিং এক্সাম দেই। আপকামিং এক্সাম দিলে আমি দেখতে পাচ্ছি যে এগুলো আমার লাইভ এক্সাম। লাইভ এক্সাম গুলো হচ্ছে তোমাকে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট তারিখে দিতে হবে। আমি একটু পরে রুটিনটা দেখাবো, রুটিনের মধ্যে তুমি জিনিসগুলো আরো স্পষ্টভাবে বুঝতে পারবে। আর এছাড়াও আরেক ধরনের এক্সাম আছে, প্র্যাকটিস এক্সাম। তুমি ডান পাশে দেখো এখানে লাইভ এবং প্র্যাকটিস সিলেক্ট করা যায়। প্র্যাকটিস এক্সাম হচ্ছে তুমি লাইভ এক্সামের আগেই সেম সিলেবাসে প্র্যাকটিস এক্সাম দিয়ে নিতে পারবে, অনেকটা প্র্যাকটিস ম্যাচের মতো। আমরা মূল খেলার আগে যে একটু প্র্যাকটিস করে নেই, সেরকম একটা ব্যাপার। এখন ধরো কথার কথা, আমি এই লাইভ এক্সামটা একটু দিতে চাই, তাহলে টেক এক্সামে ক্লিক করলে আমাকে পরীক্ষা দেওয়ার নির্দেশনাগুলো দিবে।
আমি ভার্সন সিলেক্ট করব। তারপর উদ্ভাসের যেহেতু ভার্সিটি ম্যাথ, সেখানে কিন্তু রিটেনও আছে আবার এমসিকিউ আছে। আর মেডিকেলের যে কোনো কোর্সে যদি আমি এক্সাম দিই সেখানে শুধু অবজেক্টিভটা থাকবে। তাহলে আমি ধরো একটু রিটেন এক্সামটা তোমাকে দিয়ে দেখাই। রিটেন এক্সাম দেওয়ার জন্য তোমার যে প্রশ্নটা আসবে, এই দেখো একটা প্রশ্ন লেখা আছে, একটি বৈদ্যুতিক বাল্বের গায়ে এত এত লেখা, বাল্বের রোধ কত, কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হবে সেটা জানতে চাওয়া হয়েছে এখানে। তাহলে তুমি যদি এই উত্তরটা খাতায় লিখো, লিখে হচ্ছে উত্তরটা করতে চাও, তাহলে উত্তরটা সুন্দর মতো লেখার পর তোমার যেটা করতে হবে, এখানে আপলোড অ্যান্সার ইমেজ এই বাটনটাতে ক্লিক করতে হবে। ক্লিক করলে তুমি উত্তর আপলোড করতে পারবে। সোশ্যাল মিডিয়াতে আমরা যেরকম করে ছবি আপলোড করি, এক্স্যাক্টলি সেম সিস্টেম। সো সবগুলো উত্তর আপলোড করা হয়ে গেলে তুমি একদম নিচে সাবমিট বাটন দেখতে পাবে। সাবমিট বাটনে ক্লিক করলে তোমার খাতাটা কিন্তু জমা হয়ে গেল। আর এই পরীক্ষাটার আমরা রিটেন পার্টটা দেখেছি, কিন্তু এমসিকিউ পার্টটা কিন্তু এখনো দেখিনি। তাহলে আমি আবার প্রথমে ফিরে যাই, সেখান থেকে আমি এক্সামে যাই। আমার যে কোর্সটা ছিল উদ্ভাস ভার্সিটি ম্যাথ, সেখানে আমি হচ্ছে আপকামিং এক্সামে, লাইভ এক্সামের আন্ডারে সেই সেম এক্সামটার ভিতরে যদি আবার ঢুকি, দেখবো যে আমার এমসিকিউ এক্সামটা দেওয়া বাকি আছে। আমি এমসিকিউ এক্সামটা যদি দেই, তাহলে দেখো এখানে যে যে প্রশ্নগুলো আছে সেই প্রত্যেকটা প্রশ্নের নিচে যে অপশনগুলো আছে তার মধ্যে যে কোনো একটা টিক দেওয়ার মাধ্যমে আমি হচ্ছে আমার উত্তরটা করতে পারি। তো এরকম ভাবে উত্তর দেওয়ার সময় ধরা যাক কথার কথা আমি হচ্ছে এরকম একটা অপশন দিলাম, যে অপশনটা আমি দিব সেটা চেঞ্জ করতে পারবো না, সো আমাকে ভেবেচিন্তে উত্তরটা দিতে হবে। আর উত্তর দিতে দিতে যখন এমসিকিউ আমি একদম শেষ করে ফেলবো, সব উত্তর দেওয়া শেষ, আমি সাবমিট বাটনে ক্লিক করলে সাথে সাথে হচ্ছে আমার খাতাটা দেখা হয়ে যাবে এবং অ্যানালাইসিস রিপোর্টটা চলে আসবে। তাহলে দেখো এখানে প্রথম যে উত্তরটা ছিল সেটা কি, কোনটা সঠিক উত্তর এবং কেন সেটা সঠিক উত্তর ব্যাখ্যা সহ দেওয়া, যাতে তোমার কোনোভাবে ভুল হলেও তুমি যাতে পরবর্তীতে আর এই উত্তরটা ভুল না করো, সেই জন্য সলিউশনটা ফুললি করে দেওয়া এখানে। আর যে যে প্রশ্নগুলোর উত্তর তুমি সঠিকভাবে দিতে পারবে, যেমন আমি একটা প্রশ্ন এখানে উত্তর করেছিলাম যেখানে PCl5 এর কেন্দ্রীয় সংকরণ কোনটা জানতে চাওয়া হয়েছিল, sp3d। সো এখানে হচ্ছে সেটা নাম্বার দেওয়া হয়েছে, আর যেগুলো আমি দেইনি তার জন্য হচ্ছে নাম্বার কাটা হয়নি। যদি ভুল উত্তর দিতাম নাম্বার কেটে নিত। এরকম করে তুমি সাথে সাথে অ্যানালাইসিস রিপোর্ট সহ পেয়ে যাচ্ছ। তার মানে এই এমসিকিউ এক্সামটা শুধু একটা এক্সাম না, এটা একটা ফুল অ্যানালাইসিস। তুমি পরীক্ষা দেওয়ার পর কত নাম্বার পাচ্ছ জানার পাশাপাশি কোথায় ভুল করেছো, কেন ভুল করেছো, এবং কি করলে আর ভুলটা সামনে হবে না সেটা তুমি জানতে পারবে। তো সবাইকে আমি রেকমেন্ড করব একটা পরীক্ষাও মিস না করার জন্য। কারণ হতে পারে এখানে তুমি যে জিনিসটা সিলি মিস্টেক করবে বা যে ভুলটা তোমার হবে, পরীক্ষায় সেই বিষয় থেকেই প্রশ্ন আসতে পারে, এবং সেখানে তুমি এই উত্তরটা এখানে ভুল করার কারণে তোমার মনে থাকবে এবং তুমি মূল পরীক্ষায় গিয়ে আর ভুল করবে না। এগুলোর পাশাপাশি তুমি যদি পাস্ট এক্সামে যাও, আমি এক্সামে গেলাম, এক্সাম থেকে হচ্ছে আমি ধরো পাস্ট এক্সামে গেলাম, অর্থাৎ পুরনো যে পরীক্ষাগুলো সেগুলোর যদি তুমি রেজাল্ট দেখতে চাও, সেগুলো তুমি চাইলে দেখতে পারো, যে খাতাগুলো আগে দেখা হয়ে গিয়েছে। পাস্ট এক্সামে গেলে সেই খাতাগুলো তুমি পেয়ে যাবে। সো এইভাবে তুমি পুরনো এক্সামগুলো রিভিউ করতে পারো বা দেখতে পারো যে তুমি কোন কোন এক্সাম দিয়েছিলে, সেই এক্সামের খাতাগুলো কেমন ছিল, কোথায় কোথায় তোমার ভুল হয়েছিল। সো এটা তোমাকে রিভিশন দিতে কিন্তু অনেক হেল্প করবে। যখন তুমি দেখবে যে আমার এই জিনিসটা ভুল হয়েছিল, তখন কিন্তু সেটা তোমার মাথায় পাকাপাকি ভাবে থেকে যাবে। সো এটা ছিল আমাদের যে একটা জায়গায় লগ ইন করে কিভাবে আমাদের ক্লাস দেখা যায়, পরীক্ষাগুলো দেওয়া যায়, সেটা আমি একটা ছোট্ট ডেমনস্ট্রেশন দিলাম। তোমরা ক্লাস করতে করতে এই জিনিসগুলো খুবই স্বাভাবিকভাবে আয়ত্ত করে নিতে পারবে। আর এখান থেকে হচ্ছে কোর্সেস এর আন্ডারে গিয়ে অ্যাড নিউ কোর্স, তুমি তোমার এক্সিস্টিং কোর্স ছাড়া যদি আরো কোনো কোর্স অ্যাড করতে চাও, এখানে গিয়ে করতে পারো এবং এনরোল নাও বাটনে ক্লিক করলেই চলে আসবে যে তুমি কিভাবে এনরোল করবে। যেমন আমি যদি হচ্ছে কোনো একটা কোর্সে এনরোল করতে চাই, কথার কথা ধরো যে কোনো একটা কোর্স আমি এখান থেকে র্যান্ডমলি সিলেক্ট করলাম, ঢাবি ঘ এক্সাম ব্যাচ। এনরোল নাওতে ক্লিক করলে তুমি এখানে কিছু ইনফরমেশন পূরণ করার মাধ্যমে এই কোর্সটাতে এনরোল করতে পারবে এবং এখান থেকেই তোমার পেমেন্টটা দিতে পারবে, দিয়ে তুমি কোর্সটাতে এনরোল করে ফেলতে পারবে। সো এটা ছিল হচ্ছে আমাদের হোম পেজটা। এই হোম পেজের মধ্যেই দেখো অনলাইন ক্লাস ও পরীক্ষা এই ব্যাপারটা আমি ব্যাখ্যা করলাম। আর প্রোগ্রাম সমূহ ও রুটিন এখানে যদি আমরা যাই, তাহলে দেখতে পাবো যে কোন ক্লাস কবে কোনটা বা কোন কোর্সের রুটিনটা কেমন সেটা তুমি এখান থেকে পেয়ে যাবে। সো এখানে দেখো সবগুলো কোর্সের জন্য মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ, তারপর মেডিকেল সেকেন্ড টাইম ব্যাচ, মেডিকেল প্রশ্ন ব্যাংক, ফ্রি সলিউশন ক্লাস, তারপর হচ্ছে ঘ এক্সাম ব্যাচ, এই সবগুলোর জন্য হচ্ছে তোমার এখানে যে কোর্সগুলো এখানে দেওয়া আছে এবং সেগুলোর মাঝখান থেকে তোমার প্রয়োজনীয় যে কোর্সটা সেটার সিলেবাস এবং রুটিন তুমি এখান থেকে দেখে নিতে পারো। যেমন আমি যদি মেডিকেল প্লাস ভার্সিটি ম্যাথ এখানে ক্লিক করি,
এই দেখো, তাহলে এই বিষয়ে সমস্ত বিস্তারিত তথ্যগুলো চলে আসলো। ভাই এতক্ষণ ধরে যা যা বলেছেন সেই সবগুলো কিন্তু এখানে চলে আসবে। আর এখানে দেখো প্রথম ব্যাচের রুটিন, যারা অলরেডি প্রথম ব্যাচে আছো তারা এখানে ক্লিক করলে ডাউনলোড করতে পারবে। আর ঈদ পরবর্তী প্রথম ব্যাচের রুটিন ডাউনলোড, এটাও প্রথম ব্যাচের জন্য, তারা এখান থেকে ডাউনলোড করতে পারবে। আর নতুন ব্যাচের রুটিনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখো নতুন ব্যাচের রুটিনটা চলে আসলো এবং এখানে ক্লাস শুরু হবে 8 অগাস্ট থেকে। তাহলে এইখানে এই রুটিনটাতে আমি যদি একটু জুম করে তোমাদেরকে দেখাই, এই দেখো এখানে তুমি প্রতিটা ডিটেইলস পেয়ে যাবে। তোমার ক্লাস কয়টা বাজে, তোমার ভার্সন অনুযায়ী যদি ডিফারেন্ট কোনো টাইম থেকে থাকে, কি ক্লাস হবে কোন দিন কত তারিখে, সেই ক্লাসের উপরে পরের দিন যে পরীক্ষাটা হবে সেটা কখন হবে, সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত তুমি দিতে পারবে, এমসিকিউ কয়টা থাকবে, কত সময় থাকবে, যেমন 50টা এমসিকিউ 25 মিনিটে এখানে তোমাকে দিতে হবে। তারপর উইকের শেষে তোমার যে মেডিকেল স্ট্যান্ডার্ড উইকলি এক্সাম সেটা কখন হবে, তাতে সিলেবাস কি থাকবে, যেমন বি, সি, পি, জিকে, ই, মানে হচ্ছে এখানে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, জেনারেল নলেজ, ইংলিশ, তারপর এমসিকিউ তোমাকে কতগুলো দিতে হবে সেটা তো বটেই, তার পাশাপাশি উদ্ভাস ভার্সিটি স্ট্যান্ডার্ড যে এক্সাম সেখানে আবার রিটেনটাও থাকবে। দেখো রিটেন ওয়ানে এখানে হচ্ছে তোমার এমসিকিউ রিটেন দুটোই থাকবে, রিটেন 30 মার্কস আর এমসিকিউ হচ্ছে এখানে আরো 40। সো এই রুটিনটা তোমার জন্য খুবই দরকারি, খুবই উপকারী একটা জিনিস, কারণ এখানে তুমি শুধু এটাই পেতে যাচ্ছ না যে তোমার ক্লাসগুলো কখন আর এক্সামগুলো কখন, এটা কাইন্ড অফ তোমার হচ্ছে একটা ডেইলি রুটিন হিসেবেও কাজ করবে, যে আমাকে তাহলে এই দিন এটা পড়ার প্রস্তুতি নিতে হবে, ওই দিন ওই পরীক্ষা দেওয়ার প্রস্তুতি নিতে হবে, এইরকম করে এখান থেকে তুমি সবকিছু জেনে যাবে। আর এর পাশাপাশি দেখো আমরা যখন একটু নিচে নামবো তখন হচ্ছে তোমার কোন ক্লাসে কোন কোন টপিক কভার করা হবে সেটাও কিন্তু এখানে বিস্তারিত দেওয়া, যাতে তুমি তোমার লেকচার শিট বা মূল বই যেটাই তুমি পড়ো সেখান থেকে যাতে পূর্ণ প্রস্তুতিটা নিয়ে রাখতে পারো ক্লাসের আগে এবং পরে। সো এইবার একদম নিচে যদি চলে যাই, যে এত কিছুর পরেও কারো যদি কোনো কিছু বুঝতে বাকি থাকে, কোনো সমস্যায় যদি পড়ো, যদি উদ্ভাস থেকে কোনো অফিসিয়াল হেল্প প্রয়োজন হয়, তাহলে অনলাইন প্রোগ্রামের যে কোনো প্রবলেম নিয়ে তুমি এই নিচের ফোন নাম্বারগুলোতে ফোন দিতে পারো, তোমার নিয়ারেস্ট ব্রাঞ্চগুলোতে ফোন দিবে, দিয়ে তুমি তোমার প্রবলেমগুলোকে সলভ করে নিতে পারো। সো তাহলে এই রুটিনটা আমরা কোথায় পাবো? এই রুটিনটা আমরা পাবো হচ্ছে উন্মেষের হোম পেজে গেলে, unmeshbd.com। সেই unmeshbd.com এ গিয়ে আমরা হচ্ছে এই যে হোম পেজটা দেখতে পাচ্ছি এখন আমাদের সামনে, প্রোগ্রাম সমূহ ও রুটিন, এখানে ক্লিক করলেই চলবে। সো আমরা দেখলাম কিভাবে আমরা ক্লাস করব, এক্সামগুলো দেব এবং রুটিনটা আমরা কোথায় পাবো সেটা আমরা এর মাধ্যমে দেখে ফেললাম। সো আমি একটু আগে মেনশন করেছি, তাও আবার বলে দেই, ঈদ পরবর্তী নতুন ব্যাচের ক্লাস শুরু 8 অগাস্ট 2021। আর বিস্তারিত রুটিন আমি যেরকম করে বলে দিলাম unmeshbd.com, এখানেই তোমরা পেয়ে যাবে। মেডিকেল অ্যাডমিশন প্রোগ্রামের নতুন ব্যাচে এখন 3000 টাকা ছাড়ে ভর্তি চলছে এই মুহূর্তে, নতুন ব্যাচে যারা ভর্তি হবে এটা তাদের জন্য। আর এই বিষয়গুলো সবগুলো অলরেডি তোমাদের সানি ভাইয়া কিন্তু মেনশন করেছেন, যে যে কোনো শাখায় তুমি পড়তে পারো, স্টাডি ম্যাটেরিয়ালগুলো একই মানের হবে, ইংলিশ ভার্সনের জন্য ইংলিশ ম্যাটেরিয়ালস দেওয়া হবে, টিচাররা এখানে সবাই বেশ অভিজ্ঞ এবং তারা নিবিড় তত্ত্বাবধানের মাধ্যমেই কিন্তু তোমাদের পরিচর্যা করবেন। এছাড়া হচ্ছে পর্যাপ্ত সংখ্যক পরীক্ষা থাকবে, সলিউশন বুক থাকবে, ওএমআর মূল্যায়ন থাকবে, তোমার রেজাল্ট চলে যাবে অটো এসএমএস এর মাধ্যমে, ইউনিক প্রশ্ন সেট থাকছে তোমার, আমি যেভাবে দেখিয়ে দিলাম, তোমার প্রত্যেকটা পরীক্ষার অ্যানালাইসিস রিপোর্ট থাকবে, তারপর হচ্ছে সকল শিক্ষার্থীর মেধা তালিকা, এবং ইভেন লাস্টে হচ্ছে তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য মেধা বৃত্তিরও একটা ব্যবস্থা করা আছে। আর ফিজিক্যালি যখন আমরা ক্লাস শুরু করতে পারবো, সেই অনুমতি যখন পাওয়া যাবে, তখন শিক্ষার্থীরা যদি প্রয়োজনে শাখা পরিবর্তন করতে চাও সেটাও কিন্তু হচ্ছে করা যাবে। বাট একটু আগে আমরা যখন আলোচনা করছিলাম তখন যে কথাগুলো উঠে এসেছিল, তুমি যেখানে থাকো সেখান থেকে প্রস্তুতি নিতে পারলে আসলে সবচেয়ে ভালো, এটাই আসলে বেস্ট। আর আরেকটা ইউনিক সুবিধা আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে প্রোগ্রাম মাইগ্রেশন। তুমি ইঞ্জিনিয়ারিং এ পড়ছো, তুমি মেডিকেলে সুইচ করতে পারো, তুমি মেডিকেলের জন্য ভর্তি আছো, তোমার যদি মনে হয় তুমি ভার্সিটি কিংবা বা ইঞ্জিনিয়ারিং এ সুইচ করতে পারো, এই অপশনগুলো সবসময় তোমাদের জন্য খোলা থাকবে। আর এটা হচ্ছে একটা ছোট্ট উৎসাহব্যঞ্জক একটা জিনিস, সেটা হচ্ছে যারা মেধা তালিকায় একদম উপরের দিকে থাকবে, একদম প্রথম সারিতে থাকবে, তাদের জন্য হচ্ছে মেডিকেল এবং ডেন্টালে জাতীয় মেধায় যারা সেরা হবে তাদের জন্য একটা উচ্চ শিক্ষা বৃত্তির ব্যবস্থা থাকবে। এটা এককালীন একটা শিক্ষাবৃত্তি, এটা জাস্ট আসলে একটা উৎসাহ দেওয়ার জন্য, কারণ তোমার মূল রিওয়ার্ডটা হচ্ছে তুমি তোমার পছন্দের জায়গাতে ভর্তি হতে পারছো সেটাই।
সো আমরা মোটামুটি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমি বিদায় নেওয়ার আগে একটু সানি ভাইয়ার কাছে চলে যাব আবার, শেষ মুহূর্তে তোমাদের জন্য যদি ভাইয়া কোনো দিক নির্দেশনা দেন। সানি ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, রাতুল শেষ করছে। জি জি, হ্যালো, রাতুল ভাই শেষ করছে। শোনা আপনি যায়? আমাকে এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে আচ্ছা ভাইয়া। আচ্ছা ভাইয়া যাওয়ার আগে যদি শেষ আচ্ছা, একটু ঠিক আছে। পরামর্শ দিতেন। হ্যাঁ, রাতুলকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, জি অবশ্যই। হ্যাঁ, রাতুলকে অনেক ভাইয়া মিউট হয়ে গেছেন। ভাইয়া, সানি ভাইয়া মিউট হয়ে গিয়েছেন। রাতুল ভাইয়া, সানি ভাইয়া মনে হয় ডিসকানেক্টেড হয়ে গেছে তো। না, ভাইয়া আছে অবশ্য। রাতুল ভাইয়া, আচ্ছা, মনে হয় আচ্ছা, সানি হ্যাঁ ভাইয়ার ভাইয়া, কোনো একটু সমস্যা কানেকশনের হচ্ছে। প্রবলেম আমরা হচ্ছে। হচ্ছে আমাদের সাথে এখনো আছেন মিশরি মুনমুনও আছেন। তো আমরা যদি মিশরি মুনমুনকে দিয়ে শেষ সমাপনী করি তাহলে হয়তো ভালো হবে। আপনি যদি একটু মিশরি হ্যাঁ মুনমুনকে হ্যাঁ, ডেকে অবশ্যই। নিতেন। মুনমুন, তুমি তোমার ছোট ভাই বোনরা যারা আছে তাদের উদ্দেশ্যে যদি কিছু কথা বলো, তাহলে তোমার কথার মাধ্যমে আমরা আজকের সেশনটা শেষ করব। রাতুল ভাই, আমার মনে হয় যে সবাই যেহেতু আছে, তিনজনকে একটু যদি শেষের দিকে আসতেন, সবাই কোশ্চেন করতেছিল, তা ভালো হয় আর কি। হ্যাঁ, আমি শেয়ারিংটা স্টপ করছি, তোমরা তিনজনেই ক্যামেরাতে অ্যাপিয়ার করতে পারো, মুনমুন, তানভিন এবং রিয়াদ। হ্যাঁ, আমি রিয়াদকে দেখতে পাচ্ছি। আমি তানভিনকেও দেখতে পাচ্ছি এখন। হ্যাঁ রিয়াদ, শেষ মুহূর্তের কোনো পরামর্শ? জি ভাইয়া, অবশ্যই আমরা অনেকেই হয়তো লাইন বিচ্যুত হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা নিজেদের কোন অবস্থানে শেষ পর্যন্ত দেখতে চাও, নিজের বাবা মাকে কোন পর্যায়ে দেখাতে চাও। তুমি কি চাও না যে তোমার বাবা মাকে সবাই সম্মান করুক? তো এই জায়গাটা থেকে আমি বলবো যে নিজের মায়ের দিকে বা নিজের বাবার দিকে, নিজের পরিবারের দিকে তাকে হলেও পড়াশোনাটা কন্টিনিউ করো। উনমেষের সাথে থাকো অবশ্যই। উনমেষের যে প্রোগ্রামটা আছে সেটা খুব সুন্দরভাবে 100% কমপ্লিট করো। ইনশাআল্লাহ ডিএমসি তে দেখা হবে জুনিয়র হিসেবে। শুভকামনা। এবং যতদিন উন্মেষের সাথে আছো, হয়তো ভবিষ্যতে দেখা হতে পারে, তোমাদের সাথে যদি কাজ করার সুযোগ হয়, কথা হবে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রিয়াদ। আমরা চলে যাচ্ছি তানভিনের কাছে। তানভিন, শেষ মুহূর্তের যদি কিছু বলতে চাও। পরামর্শ বলতে তোমরা জাস্ট তোমাদের ডেইলি কাজগুলো করে যাও। আর পরীক্ষা বা এক্সাম যেগুলাই হোক আসুক সামনে, হয়তো তোমাদের খারাপ হবে, বাট ধৈর্য রাখতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। ইনশাল্লাহ আমরা যেহেতু পারছি, তোমরা আমাদের জুনিয়র, ইনশাল্লাহ তোমরাও পারবা। একসময় তোমরাও ইনশাল্লাহ লাইভে আসবা। আর অবশ্যই ইনশাল্লাহ ডিএমসি তে তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ। মুনমুন, শেষ মুহূর্তের কোনো পরামর্শ ছোট ভাই বোনদের জন্য? আমি বলবো তোমরা তোমাদের যতটুকু ক্যাপাবিলিটি আছে তার সবটুকু দিয়ে চেষ্টা করো। আল্লাহ তোমাদের সাহায্য করবেন। আর হতাশ হও না কখনো, হতাশ হও না। নিজে যতটুকু পারো তার সবটুকু দিয়ে চেষ্টা করো, আর রেগুলারিটি মেনটেন করো।
থ্যাংক ইউ সো মাচ আর মুনমুন। আমার জন্য তোমরা সবাই দোয়া রেখো যাতে আমি আমার ভবিষ্যতে এগিয়ে যেতে পারি। অবশ্যই অবশ্যই উন্মেষ সবার জন্য আমাদের সবার দোয়া থাকবে। আমাদের ছোট ভাই বোনদের জন্য আমরা তো সবাই দোয়া করবই, তারাও আশা করি আমাদের জন্য দোয়া করবে। এবং আমরা আশা করব যে এই প্যান্ডেমিকটা খুব দ্রুত ওভার হয়ে যাবে এবং আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে বাড়তি ধন্যবাদ জানাচ্ছি আজকে মুনমুনকে, তানভিনকে এবং রিয়াদকে তাদের মূল্যবান সময়টুকু আমাদের সাথে আজকে কাটানোর জন্য। আশা করি যারা উপস্থিত ছিলে শিক্ষার্থীরা, তারা প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনেছো এবং সে অনুযায়ী তোমরা তোমাদের পরিশ্রমটুকু করতে পারবে। এবং আমাদের অভিভাবকরাও যারা উপস্থিত আছেন বা এখনো শুনছেন, তাদের জন্যও বলছি যে শিক্ষার্থীরা যাতে হচ্ছে তাদের পথ থেকে বা তাদের লক্ষ্য থেকে বিচ্যুত না হয়ে যায়, তারা যাতে সুন্দরভাবে মনোযোগ বজায় রেখে তাদের পড়াশোনাটা করতে পারে, সেই পরিবেশটা যাতে আমরা তাদেরকে করে দিতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের প্যানেলিস্ট ভাইয়েরা যারা পর্দার আড়াল থেকে কাজ করছিলেন, সবাইকে একসাথে ধন্যবাদ জানিয়ে আজকে আমরা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।